আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। দর্শক, বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি। আজকেও এর ব্যতিক্রম নয়। আজকে আমরা শুধুমাত্র একটি সংযোজন বলা যায় যে আজকে আমরা ৪ জন সাংবাদিককে আমাদের আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। স্টুডিওতে এই মুহূর্তে আছেন একজন এবং ভার্চুয়ালি যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে ২ জন সাংবাদিক যোগ দিচ্ছেন এই মুহূর্তে। চলুন দর্শক মণ্ডলী, প্রথমেই তাদের সাথে পরিচিত হই। যুক্তরাষ্ট্র থেকে যোগ দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি দুজন, জনাব মোহাম্মদ নাজমুল আহসান। জনাব মোহাম্মদ নাজমুল আহসান এর আগেও চ্যানেলের এই অনুষ্ঠানেই তিনি আমাদের যোগ দিয়েছিলেন। তিনি হচ্ছেন উইকলি পরিচয় নামের একটি পত্রিকা আছে যুক্তরাষ্ট্রতে, এবং সেই উইকলি পরিচয় নিউ ইয়র্কের তিনি এডিটর। জনাব নাজমুল আহসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের সাথে যোগ দিচ্ছেন জনাব ফরিদ আলম, ব্যুরো চিফ, নর্থ আমেরিকা এনটিভির নর্থ আমেরিকার ব্যুরো চিফ তিনি। জনাব ফরিদ আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। জনাব ফরিদ আলম, শুনতে পাচ্ছেন আমাদেরকে? ফরিদ, শুনতেছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি লাইভ টেলিভিশনে আমি কথা শুনতে বলছেন। পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। জনাব ফরিদ আলমকে আমরা শুনতে পাচ্ছি না। আমরা শুনতে পাচ্ছি আমি। ওকে, আমরা চেষ্টা করবো জনাব ফরিদ আলমকে আবারও যোগ দেওয়ানোর জন্য। এটি একটি লাইভ টেলিভিশন স্যাটেলাইট অনুষ্ঠান, সুতরাং আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব যত ধরনের যান্ত্রিক বিষয় আছে সেই বিষয়গুলি সম্পন্ন করে আবারও আমাদের এই অনুষ্ঠানে জনাব ফরিদ আলম যোগ দেবেন। আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে আছেন দর্শক মণ্ডলী জনাব এনাম চৌধুরী, এডিটর দি সানরাইজ টুডে। জনাব এনাম চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ এবং আমি সম্মানিত প্যানেলিস্টদের। আমি জনাব নাজমুল আহসানের কাছ থেকে শুরু করতে চাই। জনাব নাজমুল আহসান, সাংবাদিকতা নিয়ে আমরা দেখেছি ৫ই আগস্টের আগে এবং ৫ই আগস্টের পরে সাংবাদিকতার ধরন, সাংবাদিকতার মান, সাংবাদিকতার উদ্দেশ্য, সাংবাদিকতার যে বিভিন্ন ব্যবহার, অনেক আলোচনা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে। কয়েকজন সাংবাদিককে ইতিমধ্যে আমরা দেখেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এসে আগের সরকারের সমর্থক হিসেবে কিংবা ফ্যাসিবাদের সমর্থক হিসেবে আখ্যায়িত করে, অভিযুক্ত করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে অন্য কোনো মামলায়, খুনের মামলা সহ অন্যান্য যে অনেকগুলি মামলায় তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এখন আমি যদি আপনার কাছে সংক্ষেপে জানতে চাই যে সাংবাদিকতা এই যে ৫ই আগস্টের আন্দোলন পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময়ে কেন সাংবাদিকতা এত আলোচিত হয়েছে, সমালোচিত হয়েছে? ধন্যবাদ। আমি যতটুকু নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রে বসে বাংলাদেশের সাংবাদিকতার বিষয়টা লক্ষ্য করতে পারছি, তারা সেখানে আছেন, তারা হয়তো ভিন্নভাবে লক্ষ্য করতে পারবেন না। কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে, একজন সাংবাদিক যদি প্রকৃত সাংবাদিকতা করেন, সাংবাদিকতার ন্যূনতম ন্যূনতম কিছু নীতিমালা আছে, সেগুলো যদি অনুসরণ করে সাংবাদিকতা করেন, তাহলে আমার কাছে মনে হয় যে তাদের সমস্যা হওয়ার কথা না। ৫ই আগস্টকে কেন আমরা একটা ডেট হিসাবে বিবেচনা করব? তার আগেও তো বাংলাদেশে সাংবাদিকতা হয়েছে, তারপরেও হচ্ছে। ৫ই আগস্টটা কেন একটি ডেট লাইন কিংবা ক্যালেন্ডার লাইন হবে, আমি এটাই বুঝি না। আর যেটা আমি বুঝি সেটি হচ্ছে যে, বাংলাদেশের সাংবাদিকতার গত কয়েক বছর, বিশেষ করে আমি তো দীর্ঘদিন ধরে এই পেশার সাথে জড়িত। সেটি হচ্ছে যে, বাংলাদেশের সাংবাদিকতায় গত ১৬-১৭ বছর ধরে একটা তালুকদারি সাংবাদিকতার ক্রিয়েট হয়েছে নতুন ভাবে। যে কিছু, কিছু লোক বিত্তের সন্ধানে কিংবা বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার সন্ধানে সাংবাদিকতাকে নিজের মতো করে, সাংবাদিকতার ন্যূনতম যেগুলো নীতিমালা আছে তার বাইরে গিয়ে যেটাকে আমি পুরোপুরি সাংবাদিকতা বলতেও রাজি নই, সেটি তারা করেছেন। এবং পরবর্তীতে যদি সাংবাদিকতার কারণে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, কেউ অন্যায় কাজ করে থাকেন কিংবা কারো প্রতি নির্যাতন জুলুম করে থাকে, কিংবা তাদের প্রতিবেদন রিপোর্টিং এর মাধ্যমে কারো ক্ষতি করার চেষ্টা করে থাকেন, যার কোনো সত্যতার ভিত্তি নেই, তাহলে তারা শাস্তি পেতেই পারেন। তবে আমি মনে করি যে, তাদেরকে অন্য কোনো মামলায় অভিযুক্ত করে শাস্তি দেওয়াটা এটা সমীচীন নয়, এটা সমর্থনযোগ্য নয়। তারা অন্যায় করে এই থাকলে যে তারা যদি এই যে সমীচীন নয়, এই যে সমীচীন নয়, সমর্থনযোগ্য নয়, অত্যন্ত চমৎকার দুটি টেক্সট বুক শব্দ, টেক্সট বুক ওয়ার্ড। কিন্তু এই সমীচীন নয়, সমর্থনযোগ্য নয়, এই শব্দগুলি তো ৫ই আগস্টের আগেও ছিল। কিন্তু তখনও অভিযোগ আছে যে সাংবাদিক সম্মেলন যখন হতো, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলন যখন হতো কিংবা মন্ত্রী পর্যায়ের যখন সাংবাদিক সম্মেলন হতো, সেই সাংবাদিক সম্মেলনগুলি অনেকটা স্তুতি সম্মেলনে পরিণত হতো।
অনেকটা ভাব আদান প্রদানের সম্মেলনে পরিণত হতো এবং সেখানে সরকার মহল যেটি প্রত্যাশা করছেন সেই ধরনের উক্তি, প্রশ্ন, মন্তব্য, অভিমত প্রদান করা হতো। এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমি বলি সেটি হচ্ছে যে সাংবাদিকদের ভিতরে একটা মৌলিক পরিবর্তন হয়েছে গত 15-16 বা তার একটু সামান্য আগে থেকে। মৌলিক পরিবর্তনটা হচ্ছে যে পৃথিবীতে 3টি পেশা আছে আমার বিবেচনায়। যে সাংবাদিকতা তার মধ্যে একটা পেশা, বিচারকদের একটা পেশা, শিক্ষকদের একটা পেশা। এই 3 পেশার মানুষ যদি খুব হঠাৎ করে বৃত্তের বৈভবে একেবারে খুব বিশাল হয়ে যান, যে তাদের বাড়ি গাড়ি সবকিছু চালচলন সবকিছুতে বৃত্তের একটা প্রভাব পড়ে, কিংবা প্রদর্শিত হয়, তখন মানুষের আস্থাটা কমে যায়। বাংলাদেশের সাংবাদিকতার ক্ষেত্রে সেটি হয়েছে। সাংবাদিকরা তাদের তাদের অন্যান্য কর্পোরেট জবে যেরকম চাকরির সুযোগ দরকার, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দরকার, তারা সেগুলি পাওয়ার জন্য বিভিন্ন ধরনের কালো টাকার মালিক যারা সঠিকভাবে অর্থ আয় করে বিত্তশালী হননি, তাদের দ্বারস্থ হয়েছে। সে কারণে তারা তাদের নৈতিক একটা স্খলন হয়েছে, যেটি বাংলাদেশের সকল সাংবাদিকের হয়েছে এটা আমি বলবো না। কিছু কিছু সাংবাদিকের স্খলন হয়েছে এবং যারা প্রায় সামনে চলে এসেছেন। এখানে আরেকটি ব্যাপার আছে, সেটি হচ্ছে যে সকল আহ, সাংবাদিকই কিন্তু অ্যাক্টিভিস্ট, সকল অ্যাক্টিভিস্ট কিন্তু সাংবাদিক না। এখন এইখানেই ব্যাপারটা হচ্ছে যে আপনাকে একটা লাইন ড্র করতে হবে মাঝখানে, যে কোন জায়গাটুকু থেকে আপনি কতটুকু যেতে পারবেন। সাংবাদিকতার পেশার কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে। কিছু কিছু, যেমন যেটি কথাটি আপনি উল্লেখ করলেন যে প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলন সবই স্তুতি ছিল না, সেগুলো এটা অবশ্যই সত্য। এবং আমার মনে হয় যে বাংলাদেশে খুব সম্ভবত, আমি আমেরিকায় বসে দীর্ঘদিন ধরে এখানকার মেইন স্ট্রিমের মূলধারা সাংবাদিকদের দেখি, অবজার্ভ করি, ফলো করি, তারা এই কাজটি করেন না। কিন্তু বাংলাদেশে কেন এই কাজটি হয়েছে, সেটি বাংলাদেশের সাংবাদিকরাই ভালো করে বুঝতে পারবেন। তবে বাংলাদেশে যেটি আমি মনে করি সেটি হচ্ছে যে বাংলাদেশের সাংবাদিকতার একটা ব্যাপক পরিবর্তন হয়েছে। বিশেষ কয়েকটি শিল্প গ্রুপ যাদের অর্থের উৎস, এবং আপনি লক্ষ্য করে থাকবেন যে প্রতিটি শিল্প গ্রুপই 5ই আগস্টের পরে, বিপ্লবের পরে, বাংলাদেশের বৈপ্লবিক পরিবর্তনের পরে তাদের ব্যাংক হিসাব তলব করা হচ্ছে, তাদের চাওয়া হচ্ছে, তাদের বিভিন্ন ধরনের অপকর্মের তথ্য আমরা পাচ্ছি। তো এই যে তারা সাংবাদিকতার ফিল্ডে এসে যেমন ধরেন, আমি যদি জাপানের কথা বলি, আসাই শিম্বুন পত্রিকাটি একটি বিশাল শিল্প গোষ্ঠী তার মালিক। আমেরিকাতে ওয়াশিংটন পোস্টের মালিক আমাজনের জেফ বিজোস, আর নিউ ইয়র্ক টাইমসও সেরকম পারিবারিক ভাবে মালিক। কিন্তু সাংবাদিকতার যে বেসিক নীতিমালা গুলো আছে, মূল পয়েন্ট গুলো যেগুলো আছে, সেগুলো কিন্তু স্যাক্রিফাইস করা হয় না। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটি হয়েছে। বসুন্ধরা পত্রিকার মালিক হয়েছে, আরো অনেকগুলো শিল্প গোষ্ঠী পত্রিকার মালিক হয়েছে। তারা সেই পত্রিকার মালিকানাটাকে ব্যবহার করেছে অস্ত্র হিসাবে, এবং সেই অস্ত্রটাকে তারা ব্যবহার করেছে তাদের ব্যবসায়িক শত্রু যারা, তাদের ঘায়েল করার জন্য। এবং সেই ঘায়েল করার প্রক্রিয়ায় তারা সরকারের সমর্থন চেয়েছে। সরকারের সমর্থন করতে গিয়ে তারা সেই স্তুতির কাজটি করেছে সেই সমস্ত প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকরা। এবং সেটাই বাংলাদেশের সাংবাদিকতাকে মানুষের কাছে অগ্রহণযোগ্য করে তুলেছে। সামাজিক মিডিয়ায় ভুল ভ্রান্তির খবর জায়গা করে নিতে সক্ষম হচ্ছে। তার কারণ বাংলাদেশের যে রেগুলার মিডিয়া, যাকে আমরা ট্রেডিশনাল মিডিয়া বলি, সেই মিডিয়াগুলোর যারা পরিচালক ছিলেন, যারা নেতৃত্বে ছিলেন, যারা সাংবাদিক হিসাবে একসময় অনেকের কাছে সমাদৃত ছিলেন, পরবর্তীতে তাদের যেটাকে আমরা বলবো স্তুতি সাংবাদিকতা কিংবা তালুকদারি সাংবাদিকতা, যেটাই বলেন না কেন, তাদের কারণে তারা তাদের আস্থাটা হারিয়ে ফেলেছে, এবং সেটাই বাংলাদেশের সাংবাদিকতার জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমি এবার জনাব ফরিদ আলম, আপনার কাছে এই বিষয়ে প্রশ্ন, যে 5ই আগস্টের আগে আমরা সাংবাদিকতায় শুনতাম, ব্রডকাস্টিং জার্নালিজমে কিংবা প্রিন্ট জার্নালিজমে আমরা শুনতাম যে সেলফ সেন্সরশিপ, অথবা সরকারের পক্ষ থেকে সেন্সরশিপ, অথবা বিভিন্ন সময়ে আমরা সাংবাদিকরা অভিযোগ করতেন, নিশ্চয়ই অফিসিয়ালি সেটি করতেন না, আনঅফিসিয়ালি অভিযোগ করতেন যে তাদেরকে বিভিন্ন এজেন্সির পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে অমুক খবরটি প্রচারের জন্য, প্রকাশের জন্য, এবং সেটি নামে বেনামে বিভিন্ন সোর্স, গায়েবী সোর্স উল্লেখ করে সে ধরনের খবরগুলি পত্রিকায় প্রচার করা হতো। এখন আবার দেখা যাচ্ছে এখনকার যে সাংবাদিকতা, সেই সাংবাদিকতায় অভিযোগ আছে যে ব্যাকস্পেস জার্নালিজম, অর্থাৎ কোনো একটি শব্দ কিংবা একটি লাইন লেখার পরে সেটি কেটে দিতে হচ্ছে, সেলফ সেন্সরশিপ, অথবা বাহিরের প্রভাব থেকে
বিভিন্ন এজেন্সির প্রভাব থেকে জার্নালিজম এখন করা যাচ্ছে কিনা, আপনার অভিমত কি, আপনি কি পর্যবেক্ষণ করছেন? ধন্যবাদ আপনাকে। নাজমুল ভাই বলেছেন, তারপরে আমার বলাটা একটু ধৃষ্টতা। আমি তারপরে বলবো যে আপনি যেটা বলেছেন, আমরা গত 1.5 দশকে যেটা দেখেছি, আপনি বলেছেন যে স্তুতি সাংবাদিকতা, যেটা প্রধানমন্ত্রী আসলেন বিদেশ সফর করে। আমি প্রশ্ন করছি না, আমি আমি উনাকে বলছি আপনি দেখতে অনেক বিউটিফুল, আপনি এত কষ্ট কি করে করেন, আপনার শান্তিতে নোবেল পাওয়া উচিত। ওনারটা ওনাকে করতে দেন, আর উনি করতে বাধ্য। আমি তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছি, সে বাউন্ড এটা করতে, আমার জন্য করতে। তো আমি তো, সে না করলে বরং আমি তাকে বলবো। তো এখন এই জিনিসগুলো কেন হয়েছে, নাজমুল্লাহ যেটা বলেছেন যে এই এই দুর্নীতি এত রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে যে আপনি যখন আপনার চারপাশে মিষ্টি থাকে, আপনি ডায়াবেটিস থাকলে আপনি একটু হলেও এটা খেয়ে দেখবেন। তো সাংবাদিকদের মধ্যেও অনেকেই হয়েছে, সবাই কিন্তু না। অনেক সাংবাদিক ছিল, তারা জীবন বাজি রেখেছে। আপনি জানেন যে যারা ভিন্ন মতের ছিল, গত 1.5 দশক যারা শাসন শোষণ করেছে, তাদের যারা ভিন্ন মত ছিল, তাদের যারা সমর্থন করেনি, তারা কিন্তু ব্যাপকভাবে তারা চাকরিচ্যুত হয়েছিল। তারা দীর্ঘ 15 বছর যাবত তারা কোনো চাকরি পায়নি, কোথাও তারা যোগ্যতা থাকা সত্ত্বেও তারা ঢুকতে পারেনি। আর অন্য একটি পক্ষ কি করেছে, তারা করেছে, তারা জানে যে আমরা যদি এই দলের, এই সরকারের, এই প্রধানমন্ত্রীর যদি আমরা যেটাকে পদলেহন করি, আমরা যদি তৈলবাজি করি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎটা ভালো, আমাদের বর্তমানও ভালো। তারা সেটা করেছে। সেটা করার ফলে যেটা হয়েছে কি, যে এটা আপনি যখন আপনার কাছ থেকে, আমার কাছ থেকে যখন আপনি ঘুষ নেবেন, আপনি কিন্তু অনেক ক্ষেত্রে বাধ্য থাকবেন যে আমি যেটা বলি সেভাবে আপনি আপনি করার জন্য। এই অনেক সাংবাদিকের জন্য সেটাই হয়েছে। সব সাংবাদিক এটা করেছে সেরকম না, অনেকে হয়তো সুযোগই পায়নি। তো সেই কারণে এটা গত রেজিমে এটা ছিল, যেটা বাধ্যতামূলক ছিল অনেকটা। আবার অনেক মিডিয়া কিন্তু করতে চেয়েছে। এখন সব মিডিয়াতে কিন্তু অনেক সাংবাদিক ছিল যারা সত্য কথা বলতে চেয়েছে, বলতে পারেনি এই গত 1.5 দশকে। আর এখনকার অবস্থা আপনি যেটা জানতে চেয়েছেন বা আপনি যেটা বললেন, দেখুন, একটি ঘর যদি আপনার 3টা বাচ্চায় যদি দুষ্ট থাকে, পুরোটা বাসায় যদি লন্ডভন্ড করে রাখে, আপনি কিন্তু এই বাসাটা ঠিকঠাক করতে, সবকিছু গোছাতে আপনার 2-4 ঘন্টা সময় লাগবে। একটা ঘর যদি সে নোংরা করে, আপনার সময় লাগবে 30 মিনিট। সুতরাং একটা দেশটাকে তো তারা গত 17 বছরে আপনি দেখতে পেরেছেন যে এক একজনের ব্যাংক থেকে লোন নিয়েছে 30,000 কোটি টাকা, একজনে মামলা করেছে একজনের বিরুদ্ধে, আরেকজনের সম্পত্তি নিয়ে নিয়েছে। মানে লুটপাট, অনিয়ম, দুর্নীতি, মানে এটার কোনো শেষ নাই। তো এই যে শেষ নাই, সেই শেষ না করতে গিয়ে 2 মাসে সরকার সবকিছু করে ফেলতে পারবে না। তো পারবে না যেহেতু, এখন তারপরেও কিন্তু নিউজের ক্ষেত্রে আপনি কেউ কাউকে বাধা দিচ্ছে না। আমি এখন পর্যন্ত যতটুকু জানি, আমি এখানে একটা লোকাল পত্রিকা আমি সাপ্তাহিক বের করি, খবর নামে। আমি গত সংখ্যায়ও একটা সম্পাদকীয় লিখেছি যে সরকারের জনপ্রিয়তা এত দ্রুত কেন পড়ে যাচ্ছে। দ্যাট ডাজ নট মিন যে আমি সরকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। আমি বলতে চাচ্ছি যে পড়ে কেন যাচ্ছে সেটা আপনারা দেখুন। আমরা ধরেন 17 বছরে এত বেশি নির্যাতিত, নিগৃহীত হয়েছি পুরো জাতি, যে আমাদের আসলে ধৈর্য কমে গিয়েছে, আমাদের আর অপেক্ষা করার কোনো সময় নেই। সুতরাং আমরা খুব দ্রুতই সবকিছু চাই। আর এই সংবাদ প্রকাশের জন্য কোনো কিছু কাউকে বাধ্য করা হচ্ছে কিংবা নিষেধ করা হচ্ছে এই মুহূর্তে, এটা টোটালি আমি বলবো যে এটা একেবারে সর্বৈব মিথ্যা। এটা এখনো হচ্ছে না, সেটা হওয়ার পরিস্থিতি এখনো হয়নি, সেটা হচ্ছে বলেও আমার মনে হয় না। আপনার কাছে মনে হচ্ছে না যে নিয়ন্ত্রণ করা হচ্ছে, অথবা যেমন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে তারাও সাংবাদিকতার যে নিরপেক্ষতা কিংবা স্বাধীনতায় বিশ্বাসী, তবে তবে এখানে একটি কন্ডিশন, ঝাপসা কন্ডিশন আমি বলবো। এই ঝাপসা কন্ডিশনটি হচ্ছে যে 5 তারিখের পরে যে ছাত্র জনতার অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন, প্রতিফলন সাংবাদিকরা করছেন কিনা সেটি তাদের উপর বিবেচনার উপর তিনি ছেড়ে দিয়েছেন। এই যে তবে বলা, রাষ্ট্র থেকে, সরকার থেকে, দায়িত্বশীল ব্যক্তিবর্গ থেকে এই যে তবে বলে একটি কন্ডিশন কিংবা একটা ঝাপসা কন্ডিশন, ঝাপসা একটি প্রেষণা প্রদান করা, এই এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ এটিই দাঁড়ায় কিনা যে আমরা 5 তারিখের পরে নতুন বাংলাদেশ পেয়েছি, আমাদের নতুন এজেন্ডা আছে, ছাত্র জনতার নতুন একটি আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন সাংবাদিকতায় পড়ুক, এটি সরকার প্রত্যাশা করছে কিনা? আচ্ছা, আপনি যেটা বলেছেন, ধন্যবাদ। যে আপনি দেখুন যে এরশাদের সময়, এরশাদের যখন পতন হয়, আমরা কিন্তু এরশাদকে আমরা স্বৈরাচার বলেছি। শেখ হাসিনা কিন্তু তার নিজেকে সেই পর্যায়ে নিয়ে গিয়েছেন যে তাকে দল মত নির্বিশেষে, এটা সাংবাদিক হোক, অসাংবাদিক হোক, কবি সাহিত্যিক হোক, তাকে স্বৈরাচার উপাধি দেওয়া যায়। এটা কিন্তু
শেষ সময় এসে সেটা হয়ে গিয়েছিল। আপনার শত শত হাজার হাজার ছেলে মেয়ে মানুষ এবং ছাত্র জনতাকে উনি ক্ষমতায় থাকার জন্য গুলি করে মারবেন, আপনি ডেফিনেটলি তাকে স্বৈরাচার বলতে বলতে পারেন। উনি সেই পর্যায়ে তাকে নিয়ে গিয়েছিলেন। সুতরাং এই যে একটা বিপ্লব, আপনি প্রত্যেকটা দল, একদিকে ছিল আওয়ামী লীগ আর অন্যদিকে ছিল পুরো দেশের মানুষ। এটা তারা ছিল জামায়াত ইসলামী, বিএনপি, বাম দল, ডান দল, মধ্য দল, এমন ছাত্র জনতা সবাই ছিল। তো সবাই যেহেতু ছিল, একটা দলের বিরুদ্ধে যে অবস্থানটা নিয়েছে এবং সবাই সেটা দেখেছে, সারা বিশ্ববাসী দেখেছে, তারা ক্ষমতাটাকে ধরে রাখার জন্য তারা কিরকম মরিয়া ছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনী তখন একটা ভূমিকা রেখেছে, জনতা ভূমিকা রেখেছে, ছাত্র শিক্ষক সবাই একটা ভূমিকা রেখেছে। তো সেই ভূমিকার পরই এখন সরকার গঠন হচ্ছে 2 মাস। এখন আমি সাংবাদিক বলে যদি বলি, ধরেন আমি বললাম ইউনূস একজন সন্ত্রাসী, উনি জোর করে ক্ষমতা নিয়েছেন, নাহিদ কি করে এটা হয়, আপনি এটা তাকে আপনি সুযোগ দিতে হবে। আপনি বলার স্বাধীনতা মানে এইরকম না যে আপনি ওনাকে কিছু দেখার সুযোগ না দিয়ে আপনি স্বাধীনতার সুযোগ নিয়ে বলে দিলেন। আমরা যেমন একটা এই বাচ্চা ম্যাজিস্ট্রেট একটা দেখেছি যে উনি উনি বলে দিলেন যে প্রধানমন্ত্রী তোমার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তুমি এটা বলতে পারো না এখনই, কারণ যে জনতার একটা গণ অভ্যুত্থান হয়েছে, একটা বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে তারা জয়ী হয়েছে। তার অর্থ হলো সারা দেশের মানুষ যে পক্ষ ছিল সেই পক্ষই সঠিক ছিল। আপনি জনতা যে পক্ষে থাকবে সেটাই সঠিক, আপনি এটাকে ব্যাঠিক বলতে পারবেন না। আপনার আপনার যদি 17 কোটি মানুষের মধ্যে আপনি 16 কোটি, 15 কোটি, 14 কোটি, 12 কোটি যদি একদিকে থাকে, আপনি সেটাকেই সঠিক বলতে হবে, আপনাকে বলতেই হবে যে ওটাই সঠিক, এটাই ভোট। এখন সুতরাং এই সেই ম্যান্ডেট আপনি আপনি যে কথাটি বলছেন যে আপনি 17 কোটি মানুষের মধ্যে 12 কোটি মানুষ যেটি বলছে সেটি সেদিকে আপনাকে যেতে হবে, সেই আকাঙ্ক্ষায় আপনার বাস্তবায়ন করতে হবে, সেই ধারণাই আপনার পোষণ করতে হবে, এবং সেইভাবেই কি আপনি চাচ্ছেন তাহলে সাংবাদিকতাও হোক? না, আমি সেটা সাংবাদিকতার কথা বলিনি, কিন্তু আমরা তো ডেফিনেটলি আমাদেরকে তো একটা সময় দিতে হবে। আপনি যে কোশ্চেন আমাকে করেছিলেন যে সাংবাদিকতায় এখন কি কোনো সেন্সরশিপ রয়েছে কিনা বা কোনো এজেন্সি থেকে সেটা করা হচ্ছে কিনা, আমি মোটামুটি এটা দায়িত্ব আমি নিয়ে আমি- এখন আমি সেন্সরশিপের কথা এই কারণে বললাম, যেমন আজকে জাতীয় পত্রিকাতে আহ, জাতীয় পত্রিকাতে অনলাইন ভার্সনে, প্রিন্ট ভার্সন যেহেতু আমি দেখিনি সুতরাং আমি বলতে পারবো না, কিন্তু অনলাইন ভার্সনে সেটি যদি ফেক নিউজ না হয়ে থাকে তাহলে একটি জাতীয় পত্রিকাতে আজকে এসছে যে সেখানে দাবি করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতও রাখতে দিল না, তিনি মিডল ইস্টের কোনো একটি দেশে তিনি চলে গিয়েছেন বা যাবেন বা যাচ্ছেন, এটি নিশ্চিত একটি সোর্স থেকে তারা জেনেছেন। সেই সোর্সের কোনো আগাও নাই, মাথাও নাই, কোনো যোগসূত্রও নাই, কোনো রেফারেন্সও নেই, কোনো কিছু নেই, কিন্তু ইন দ্য মিন টাইম সেটি সোশ্যাল মিডিয়ার কল্যাণে এটার যে রিপল এফেক্ট, 1 জন থেকে 10 জন, 10 জন থেকে 1000 জন, 1000 জন থেকে লক্ষ জন, এটি ছড়িয়ে গেল। এবং তাতে যে এই ছড়িয়ে যাওয়ার কারণে সেই মেইন স্ট্রিম মিডিয়ার যে প্রচার এবং প্রসার, পত্রিকার কথা বলছি, সেটি কিন্তু সম্পন্ন হলো, কিন্তু একটি বিশাল জনগোষ্ঠী এখানে এখানে একটি ভুল তথ্য পাওয়ার সম্ভাবনা তৈরি হলো এবং একই সাথে বিভ্রান্ত হওয়ার সুযোগও সৃষ্টি হলো। ওকে, একটা জিনিস আমি বলতে চাই যে এটা সম্ভবত 2 বছর বা এরকম আরেকটু সময় আগে হবে। এটা ইউরোপের একটা জরিপ আমি দেখেছিলাম যে মানুষ, মানে মোস্ট পিপল, তারা নিউজ বলতে মনে করে আপনার সোশ্যাল মিডিয়াতে যেটা আসলো সেটাই নিউজ। আমরা অনেকেই পড়ি না। এখন সোশ্যাল মিডিয়ার যে যে ধরনের এটাকে আপনি কি বলে, ধরেন এটা আপনার সিটিজেন জার্নালিজম আর কি। আমরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু উপকৃত হই, অপকৃত হই, জি, দুটোই হই। কিন্তু এখন কোন পত্রিকাতে এসেছে সেটা কোনো কথা না। আপনি যদি নিশ্চয়ই আপনি এবং আমরা যখন সাংবাদিকতা করব এবং আমরা যখন সচেতন হব, আমরা নিশ্চয়ই দেখব যে এটা ক্রেডিবল কোনো নিউজ মিডিয়াতে সেটা এসেছে কি না। এখন কেউ একটা দিয়ে দিল, তো সেটাই তো আর আপনি এটাকে সত্য বলার কোনো, ধরে নেওয়ার কোনো সুযোগ নেই। নিশ্চয়ই আমরা শেখ হাসিনার ক্ষেত্রে বা এই লেভেলের যারা আলোচিত সমালোচিত ব্যক্তি যারাই থাকুন না কেন, সেই সব বিষয়ে কোনো সংবাদ কিন্তু আমরা নিশ্চিত না হয়ে অন্তত কোনো সচেতন মানুষ সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিবে না। তবে এখন সোশ্যাল মিডিয়া তো ধরেন আপনি নিয়ন্ত্রণ করেন না, আমিও করি না। এখন এটা কেউ দিয়ে দিতে পারে, সেটাকে নিশ্চয়ই আমাদের সেটা সত্য এটা যাচাই করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। ধন্যবাদ। আমি আসছি আবারও আপনার কাছে জনাব ফরিদ আলম, চমৎকার বিশ্লেষণ করছিলেন আপনি। এবার জনাব এনাম চৌধুরী, আপনার কাছে বলি, আপনি কি আজকে এই খবরটা পড়েছেন কিনা যে শেখ হাসিনা ভারত থেকে তাকে অন্য একটি দেশে স্থানান্তর করা হচ্ছে বা হয়েছে? ধন্যবাদ। দুজন অগ্রজের বক্তব্য শুনছিলাম, অত্যন্ত প্রাণবন্ত বলছিলেন। তবে আপনার যে প্রশ্নের আলোকে আমি যে উত্তরটি দেব, এই মুহূর্তে তাকে আমি সবসময় যেটা বলছি, ওনার আচরণ স্বৈরাচারী ছিল, উনি ফ্যাসিস্ট ছিলেন,
ওনাকে নির্দ্বিধায় ফেসিস্ট বলতে পারি। এখানে আমার সাংবাদিকতার এথিক্সের বাহিরে আমি বলছি না, কারণ আমার চোখের সামনে যে ঘটনাগুলো দেখেছি, আপনি যেটা দেখেছেন, ফরিদ আলম ভাইরা দেখেছেন, সবাই জীবিত সবাই আমরা দেখছি যে কিভাবে তিনি মানুষকে হত্যা করেছেন শুধুমাত্র ক্ষমতার জন্য। সাংবাদিকরা কোনো রাষ্ট্রনায়ককে ফাসিস্ট বলতে পারে কি পারে না? অফকোর্স পারে, কারণ কিভাবে আপনি, পারে? আমি সাদাকে সাদাই বলবো, এটা তো আমি কালো মানে সাদাকে কালো বলছি না, কিংবা কালোকে সাদা না, বলছি না। সেটি আপনার চয়েস, কিন্তু আমি বলছি যে সাংবাদিকতার মানদণ্ডে আপনি হিটলারকে এদেশের কোনো মিডিয়া আপনি দেখেছেন কিনা ফাসিস্ট বলতে? অবশ্যই হিটলারকে কোন হিটলারই বলছি। কে না, হিটলারকে ফাসিস্ট বলতে শুনেছেন কিনা, দেখেছেন কিনা কোনো মেইন স্ট্রিম নিউজ মিডিয়া, কেন? বিবিসি, আইটিভি, গার্ডিয়ান কিংবা টাইমস কিংবা মিরর, এই Okay, ধরনের কোনো okay. পত্রিকা? তো আপনাকে যখন আমার প্রশ্ন, না, আমি আমি মন্তব্য চাচ্ছি না, না, প্রশ্ন। না, আমার প্রশ্ন, আপনার প্রশ্নের উত্তরই তো আমাকে আমার মতো করে আমি বলুন, উত্তরটা দেব। ফেসিস্টকে আপনি ফেসিস্ট বলবেন না, আপনি মানে শাড়িওয়ালি বা চুড়িওয়ালি বলবেন বা অন্য কোনোভাবে বলবেন, আমার জানা নেই এটা। Okay. আমি এই প্রশ্ন আপনাকে করি না, আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন। জি। ফাসিস্ট বলতে পারেন, আপনি শাড়িওয়ালি চুড়িওয়ালি বলতে পারেন, জি। আপনি দিদিও বলতে পারেন, আপনি নানিও বলতে পারেন, সাবেক প্রাইম মিনিস্টারও বলতে পারবেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সাংবাদিক হিসেবে আমি এটাকে, আমার উত্তরটা এভাবে হবে, আমি যদি রক্তচক্ষুকে উপেক্ষা করতে না পারি তাহলে আমার এটা এটিও প্রশ্ন না। আমি আবারও বলছি, আপনার যা ইচ্ছা আপনি তাই বলতে পারবেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সাংবাদিকরা জি। যে কাউকে স্বৈরাচার বলতে পারেন কিনা, ইনক্লুডিং হুসেইন মোহাম্মদ এরশাদ, অফ কোর্স, কাউকে যদি বলতে না কাউকে- পারেন আমার তাহলে প্রশ্ন, মানে- আমার সাংবাদিকতায় আপনি জি। ব্যক্তিগতভাবে বলতে পারেন, জি। সাংবাদিক আপনি যখন সাংবাদিকতা করবেন আপনি কাউকে স্বৈরাচার বলতে পারেন কিনা, ইনক্লুডিং যদি কেউ যদি কনভিক্টেড না হয় কাউকে আপনি যুদ্ধ অপরাধী বলতে পারেন কিনা, ইনক্লুডিং একজন সাবেক প্রধানমন্ত্রী কিংবা আওয়ামী লীগের সভানেত্রী কিংবা তিনি একজন চরম স্বৈরাচার এবং ফাসিস্ট আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, কিন্তু সাংবাদিক হিসেবে যখন আপনি কোনো রিপোর্ট করবেন বা রিপোর্ট লিখবেন তখন আপনি এদেশের সাংবাদিকতাও তো আপনি দেখেছেন, আপনি দেখেছেন কিনা কোনো মেইন স্ট্রিম পত্রপত্রিকা নিউজ পেপার হিটলারকেও ফাসিস্ট বলেছে? ফ্যাসিস্ট মানে আপনি যে ওয়ার্ডিং গুলা বলছেন, ওয়ার্ডিং গুলা তারা ভিন্নভাবে ইয়ে করতে পারে। আপনি যদি না, আমি ভিন্নভাবে তো আমি বলছি যে আপনার প্রশ্ন ফাসিস্ট, ফাসিস্ট ইজ এ স্পেসিফিক টার্ম, এবং এই টার্ম একজন আলোচক অবশ্যই ব্যবহার করতে পারবেন। আপনি এখানে আলোচক, আপনি আপনার ব্যবহারের সম্পূর্ণ রাইট আছে। আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন। আপনি এরশাদকে স্বৈরাচার বলেছে সংবাদপত্রগুলা, স্পষ্ট বলেছে। আমি বলছি না তারা সঠিক না রং, ইয়ে বলতে পারেন, আমি সঠিক বলতে পারেন, সঠিক না, এটাই তারা তো সঠিক মানে নন, না, আমি সঠিক সেটি না। বলছি না, আমি সেই মানদণ্ডে সাংবাদিকতা যাচ্ছি না। এটাই বলতে পারাটাই, আমি নিঃসন্দেহে আমার ধারণা, আমি জানি না কিভাবে আমার সিনিয়ররা এখানে যারা আছেন, অগ্রজরা আছেন, তারা বলবেন, তবে মানে এটাই হলো মানে রক্তচক্ষুকে উপেক্ষা করা আমার সাংবাদিকতা কিংবা আপনার। আপনি যে আমাকে প্রশ্নটি করলেন, তাহলে এই প্রজন্মের ছেলেদেরকে, যে ছেলেগুলো উনার স্বৈর শাসনের বিরুদ্ধে, উনার স্বৈরতান্ত্রিক ব্যবহারের বিরুদ্ধে আন্দোলন করলো, তাদেরকেও কিন্তু তাদেরকেও কিন্তু রাজাকার বানিয়ে দেওয়া হয়েছে। তো এই 18-19 থেকে 24 বছর, তাই বলে কি তাদেরকে রাজাকার বলা হয়েছে? একজন বলেছেন, এজন্য কি আপনিও তাদেরকে রাজাকার বলবেন সাংবাদিক হিসেবে? না, আমি সাংবাদিকতা হিসেবে বলবো না, আমার ভিতরে এই আমি ব্যক্তিগত আমি সাংবাদিকতার আমি সাংবাদিকতা শব্দটা পেশা, জি, সাংবাদিকতা কোনো এখানে হবির সাংবাদিকতা বলছি না, আপনার নেশা কিংবা আপনি শখের সাংবাদিকতা, আমি এর কথা বলছি না। আমি যে সাংবাদিকতার একটা মানদণ্ড আছে, নীতি আছে, নৈতিকতা আছে, আমাদের কিছু টার্মস অফ রেফারেন্স আছে, সেগুলি মেনটেন করে যখন আপনি কোনো কিছু রিপোর্ট করবেন। এদেশে কিন্তু হামাসকেও যদিও সরকার বলে সন্ত্রাসী, প্রসক্রাইব সন্ত্রাসী বা টেররিস্ট গ্রুপ হিসেবে বলে, কোনো নিউজ পেপার, পত্রপত্রিকা, বিবিসি কিংবা মেইন স্ট্রিম যাদেরকে আমরা চিন্তা করি, বিবিসি হামাসকে টেররিস্ট বলে, তারা টেররিস্ট বলে না। না, টেররিস্ট বলে না। আমি আপনাকে জেনে বলছি, তারা টেররিস্ট বলে না, তারা হামাস ফাইটার বলে। ইয়েস, কেউ যদি কোট করে যে টেররিস্ট হামাস গ্রুপ, কোনো এমপি যদি কোট করে থাকেন, সেই কোটটা তারা রেফারেন্স বেস করে, কিন্তু তারা যখন জার্নালিজম করে তারা টেররিস্ট ব্যবহার করেন না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। ঠিক আছে, আমি এই পয়েন্টের সাথে একমত। বলুন। কারণ আপনি সাংবাদিকতাকে আর কেউ যদি কোট করে, সেই কোটটা আপনি কোট আনকোট করতে পারেন, অ্যাবসলিউটলি, কিন্তু নিজে যখন সাংবাদিকতা করবেন, নিউজ করবেন, সেটা আপনি পারেন না, কারণ সেটা তখন আপনার কোট হয়ে যাবে। বাট আপনি যখন সাংবাদিকতা করবেন, আপনি তো কোটেবল হইতে পারেন না। অ্যাবসলিউটলি। আমার প্রশ্ন এটি আছে, এটি যেমন নাজমুল হাসান এটি তার মত দিয়েছেন, আপনি কিন্তু নাজমুল ভাই যেটা বলেছেন, কিন্তু এই জিনিসটাই যদি আমরা, তাহলে এই ফেসিজম এবং এই স্বৈরতান্ত্রিক শব্দটাই কিন্তু আমাদের সাংবাদিকরা এটা করেন নাই 16 বছর। আমি একটু এক্সপ্লেইন করি, কারণ আমারটা ভুল টার্মস হয়ে যেতে পারে, ভুল বুঝাবুঝি হইতে পারে। আমি একটু এক্সপ্লেইন করি। এক্সপ্লেইন হচ্ছে সাংবাদিকতার দুটো জিনিস, দুটো সাইড আছে।
আমরা যখন নিউজ করি, রিপোর্ট করি, সেটা এক ধরনের সাংবাদিকতা, সেটা বলা হয়। আর তো আমরা যখন কলাম লিখি, মতামত দিই, এটি সেটাকেও ব্যক্তিগত। অনেকে সাংবাদিকতা বলে। হ্যাঁ, এবং But এটি that is ব্যক্তিগত। not really, that is not really সাংবাদিকতা। না, That সেটি is তো not সেটি তো really সাংবাদিকতা। কলাম লেখক যারা কলাম সেটাকে পিওর জার্নালিজম বলা যাবে না। না, এটা একজনের অভিমত। অভিমত, সেটা হ্যাঁ, অভিমত অফকোর্স। আপনি দিচ্ছেন। এইখানে কলামিস্ট আমাদের যারা লাইনটা ড্র কলামিস্ট করতে যারা হবে। এই না, কলামিস্ট যারা আমি একটু বলি। জি বলুন। আমরা এই লাইনটা ড্র করতে পারি না বলেই বাংলাদেশের সাংবাদিকতার ক্রাইসিসটা ক্রিয়েট হচ্ছে। মূল ব্যাপারটা আমি আমেরিকাতেও বলি, যেমন আমেরিকাতে যদি আমরা কোনো টেররিস্ট অর্গানাইজেশন বলি, তার বলি যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস বলতেছে এরা টেররিস্ট অর্গানাইজেশন, আমি কিন্তু বলছি না, জি, ডিপার্টমেন্ট অফ জাস্টিস বলতেছে। হ্যাঁ, কিন্তু আমি আবার একই নামে যখন কলাম লিখবো, তখন আমি লিখি, কারণ এটা আমার পয়েন্ট। আর আমি যখন সাংবাদিকতা করি, তখন একটা সত্য ঘটনা, একটা বিষয়কে আমি তুলে ধরি, তো সেখানে আমার কোনো অভিমত থাকতে পারবে না। অবশ্যই। দ্যাট ইজ এই ডিফারেন্সটা আমরা মানতে পারি না বলেই সাংবাদিকতা ক্রাইসিসটা ক্রিয়েট হচ্ছে। আরেকটা জিনিস যেটা বলি, যে বাংলাদেশের সাংবাদিকতার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ফরিদ আলম যে কথাটা বললো, যে যেমন ধরেন আমরা গণতন্ত্র বাংলাদেশে আসে নাই, মত প্রকাশের স্বাধীনতা ছিল না বাংলাদেশে, এটা আমরা বলি, এখন আগেও বলেছি, এখনো বলি, অনেক সাংবাদিকই বলে। 5ই আগস্টের পরে আমরা কতটুকু মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি, সেটা মাপার জন্য কি আমাদেরকে সময় দিতে হবে? ফরিদ আলম যেটা বললো, ওনারা মাত্র 2 মাস হয়েছে আসেন নেই, কিংবা কেউ 3 মাস হয়েছে আসেন নেই, কেউ 3 সপ্তাহ হয়েছে আসেন নেই। মত প্রকাশের স্বাধীনতা টেস্ট করার জন্য আমাদেরকে সময় দিতে হবে কেন? তারা তো বলেছেন এতদিন মত প্রকাশের স্বাধীনতা ছিল না। তো 5 তারিখে বিপ্লবের পর বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা হয়েছে। আমি যদি এখন বলি ইউনূস সাহেব আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে, মানুষ আপনাকে এখন অপছন্দ করতে শুরু করছে, এটা যদি আমি বলি, এবং আমি যদি কয়েকজন লোকের রেফারেন্স দেই, বলি তারা আওয়ামী লীগের হইতে পারে কিংবা অন্য দলের হইতে পারে, তাহলে দ্যাট ইজ প্রপার জার্নালিজম। আমি কেন সেলফ সেন্সরশিপ করবো? আমি কেন বলবো যে ওনাকে 2 মাস সময় দিতে হবে, 5 মাস সময় দিতে হবে, 5 বছর সময় দিতে হবে? জি, অফ কোর্স। উনি যেমন ধরেন প্রফেসর ইউনূস বলেছেন আমি দায়িত্ব নিয়েছি, এখন দায়িত্ব নেবার সময় উনি তো বলেন নেই আমাকে, আমি মাত্র 2 মাসের জন্য নিয়েছি, আপনারা কেউ চুপ থাকেন। উনি পরের দিনে প্রেস রিলিজ পাঠালেন যে সব ধরনের সমালোচনা সাংবাদিকরা করতে পারবে, সব ধরনের সাংবাদিকতা স্বাধীন হয়ে গেছে, সাংবাদিকরা যা ফিল করে সেই সমস্ত কমেন্ট লিখতে পারবে। তাহলে এখন এই কথা কেন উঠতেছে যে উনাকে 2 মাস সময় দিতে হবে, কিংবা 2 বছর দিতে হবে, কিংবা 2 দিন দিতে হবে? নাজুল ভাই, আমি সরি টু ইন্টারাপ্ট করি। প্রশ্নটা ওনার ছিল, যেটা নাহিদ ইসলাম বলেছে যে তবে একটা শব্দ উনি বলেছেন, সেটা নিয়ে আমি আপনার সাথে একটু অ্যাড করি। এই তবে শব্দটাই বাংলাদেশের সকল সমস্যার মূল। তবে শব্দটা থাকতে পারবে না কোন স্বাধীন সাংবাদিকতায়। আমি স্বাধীনতা দিব, আবার বলে দিব লিমিট করে দিব, এটা হয় না, এটা হয় না। স্বাধীনতা, হ্যাঁ, আমি যদি অন্যায় করি না, আমি যদি অসৎ তথ্য মানে সঠিক তথ্য না দেই, তাতে সমাজের ক্ষতি হয়, আমাকে আইনের কাঠ করে নেওয়া যায়। পৃথিবীর সব দেশেই এই আইনটি আছে, কিন্তু আমি যদি সঠিক তথ্য দেই, যেমন ধরেন আমি যদি আজকে বলি যে বসুন্ধরার মালিক কিংবা অন্য কোম্পানির মালিক হাজার হাজার কোটি পাচার করেছেন, আমি ডকুমেন্টের সহ প্রমাণ করি, এবং এর সাথে সরকারের শীর্ষ পর্যায়ের খাতির সম্পর্ক ছিল, তাহলে আমাকে কেন 2 মাস সময় দিতে হবে? আমি যদি মনে করি যে প্রফেসর ইউনূসের যে জিনিসটা উনি দায়িত্ব গ্রহণ করেছেন, প্রফেসর ইউনূসের অতীতের কোনো ভুল যদি আমি এখন টেনে আনি, যে ভুলটা তার মাথায় কাজ করতে পারে, যেমন ধরেন আমি একটা কথা বলি আপনাদেরকে, আমি অত্যন্ত আশাবাদী ছিলাম, কিন্তু ভয়েস অফ আমেরিকাকে প্রফেসর ইউনূস সাহেব যেভাবে ভাষায় কথা বলেছেন, যে ভাষায় প্রফেসর ইউনূস ভয়েস অফ আমেরিকার সাংবাদিকরে মানে অনেকটা ধমকের সুরে কথা বলেছেন, বাংলাদেশে মুক্ত সাংবাদিকতার পরিবেশ যদি আমরা বলি, সেটা শুধু সাংবাদিকরাই মানতে হবে এমন তো না, রাজনীতিবিদও মানতে হবে, যারা দায়িত্ব নিয়েছেন প্রশাসনের তাদেরও মানতে হবে। ঠিক আছে, আমি সরি একটু করি। সেটা হচ্ছে যে 2 মাস সময়ের কথা আপনি যেটা বলেছেন নাজুল ভাই, কেউ কিন্তু 2 মাস সময় চায়নি। আমি বলেছি যে এই যে বিপ্লবের মধ্য দিয়ে, যে গণবিপ্লবের মধ্য দিয়ে এই 1,500 ছাত্র জনতার লাশের বিনিময়ে এই স্বৈর শাসনের যে অবসান হয়েছে, সেই ক্ষেত্রে এটা ধারণা করা হয় যে একটা গ্রুপ অফ জার্নালিস্ট, অন্তত 15 থেকে 20 জন সাংবাদিকের অতি মাত্রায় তৈলমর্দনের কারণে শেখ হাসিনা এবং তার সরকার এই অবৈধ কাজগুলো করার জন্য উনি সর্বসময় সাহস পেয়েছেন। সেই কারণে তারা যেটা মনে করে যে না, এই জিনিসটা আপনি এখন আপনারা পাল্লে থেকে এখনই আবার শুরু করে দিবেন, যে তাহলে এখানে একটা মিশ্র প্রতিক্রিয়া হবে,
এবং সেটার জন্য তাদের কাজের ক্ষেত্রে সমস্যা হতে পারে, এটা আমার মতামত দিয়েছি। তারা কিন্তু 2 মাস সময় চায়নি। আমি ওটা বলেছি দায়িত্ব নিয়ে যে কেবলমাত্র তারা এসছে, না সুতরাং না একটা ফরিদ, বিপ্লব কেবলই শেষ হয়েছে। আমি আপনার 2 মাসের কথাটা এই জন্য বলছি যে 2 মাস কিংবা টাইমের ফ্রেমের কথাটা বলি নাই। তারা যখন বলেছে যে আমরা সাংবাদিকতা বাংলাদেশে মুক্ত, সাংবাদিকতা শব্দটা আমি বলি, মতামত মুক্তের কথা আমি বলছি না, আমি সাংবাদিকতা মুক্তের কথা বলছি। ফ্রি স্পিচের কান্ট্রিতে আমি ফ্রি স্পিচের কান্ট্রিতে বাস করি 43 বছর, অতএব এই দেশে ফ্রি স্পিচের লিমিটেশন আমি দেখেছি। কিন্তু একটা বিষয় আপনাকে সবসময় আমাদের মনে রাখতে হবে, আমরা যখন মুক্ত সাংবাদিকতার কথা বলি, সাংবাদিকতার বেসিক নীতিমালার কথা বলি, আপনি যাদেরকে আজকে বলতেছেন স্তুতির কেন হলো? কেন হলো? বাংলাদেশে কর্পোরেট জার্নালিজমটা এসেছে দুর্নীতির দরজা থেকে। অর্থাৎ সেই দরজা থেকে যে দুর্নীতি সাংবাদিকতা দুর্নীতিগ্রস্ত, যেমন ধরেন আমি আপনাকে একটা কথা বলি, একটা উদাহরণে দিলাম। আমি দেখি বাংলাদেশ প্রতিদিন ওভারনাইট চেঞ্জ হয়ে গেছে তাদের সাংবাদিকতার ধরন। কেন? ওয়াই? না, সেটা তো তারা জোর করে তাদেরকে আমি একটা নামই দিলাম আপনাকে, আমি একটা নামই দিলাম, বাংলাদেশ প্রতিদিন দিলাম। যেটা করছে, আমার অভিমত হবে এটা তারা স্মার্টলি তাদের করাপশনকে উল্টে ফেলছেন, অথবা যেটাকে আমরা যদি কাঁচাভাবে যদি বলি, সরি না, কাঁচাভাবে যদি বলি এটাকে যেই সাংবাদিকতা বাংলাদেশ প্রতিদিন আগে করেছে, 5ই আগস্ট আগে করেছে, সেটা ছিল তাদের কর্পোরেট স্ট্রাকচারকে সাংবাদিকতার নামে টিকিয়ে রাখা। এখন যেটা করতেছে সেটাও কর্পোরেট স্ট্রাকচার এখনো টিকিয়ে রাখার জন্যই হচ্ছে, একই জিনিস। আনফরচুনেটলি তারা এটাকে আমার অভিমত এটা হবে যে দালালিপনার একটা মানে সীমারেখাও তারা যেটা ছিল, মানুষ ন্যূনতম চক্ষু লজ্জাটুকু রাখে, তারা সেটুকু রাখেন নাই অতীতে। যেমন এক্সাম্পল, মুনিয়া যখন হত্যাকাণ্ডের শিকার হলো, মুনিয়াকে হত্যা করা হলো, বাংলাদেশের কোন পত্রিকাগুলো সেই মুহূর্তে এই হত্যাকাণ্ডটাকে এবং স্পেশালি এটাকে অনেক পত্রিকা ব্ল্যাক আউট করেছে, ইয়েতে তো আসেই নাই, বাংলাদেশ প্রতিদিনে কিংবা কালের কণ্ঠে। এগুলো সোশ্যাল মিডিয়ার কারণে এখন পর্যন্ত এই মুনিয়াটাকে নিয়ে কথা হচ্ছে। আনফরচুনেটলি বাংলাদেশে সেটা হয় নাই। আপনি দেখেন এসালম গ্রুপের বিরুদ্ধে নিউজ করা যাবে না, এটা নিয়ে ওই কোর্ট রুল দিয়ে দিল, এসালম গ্রুপকে নিয়ে কথা বলা যাবে না, তার বিরুদ্ধে কোনো রিপোর্ট হবে না। তা কি সাংবাদিকতা হয়েছে? আমাদের সাংবাদিকতা ছিল এটা। আপনি কিভাবে বলা হতো মানে প্রধানমন্ত্রী, আপনি বিশ্বনেত্রী হয়ে গেছেন। কেন হচ্ছে না আমি একটা উদাহরণ আপনাকে দিই, কেন হচ্ছে না। সেটা হচ্ছে যে আমাদের এখানে যারা সাংবাদিকতার পেশায় এসেছে, তারা এসেছে অন্য কর্পোরেট জবে চাকরি না পেয়ে, অন্য কর্পোরেট বিলাসিতার সুযোগ না পেয়ে তারা সাংবাদিকতাকে এই কর্পোরেট জব হিসাবে নিয়েছে। কর্পোরেট জবের কাজটা কি? যার মালিক, যার অধীনে চাকরি করবেন তার স্তুতি করা। কিন্তু সাংবাদিকতা পেশা তো সেটা নয়, বিচারকের পেশা তো সেরকম নয়। এই পার্থক্যটা বাংলাদেশের সাংবাদিকরা আমি জানি না আপনারা কোন দিন থেকে হিসাবটা ধরবেন, আমার কাছে ধারণা করা হচ্ছে 80-র দশকেও বাংলাদেশের সাংবাদিকতাটা এতটা নিম্ন পর্যায়ে ছিল না। সেখানে অনেক বিবেকবান সাংবাদিক বিবেকের চর্চা করেছেন, কিন্তু এই গত 15-16 বছরে ধীরে ধীরে এই বিবেকের চর্চাটি বাংলাদেশ থেকে সাংবাদিকতা থেকে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। তার কারণ হচ্ছে লোভ। এবং আরেকটা কথা বলি আজকে আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমার যেটা মনে হয়েছে, যে আমি যেটা ফিল করেছি এই দূর দেশে থেকেও, সেটি হচ্ছে যে বাংলাদেশের সাংবাদিকদের বিরুদ্ধে আমরা যারা প্রবাসে ছিলাম, আমরা যারা বাইরে থেকে এই বাংলাদেশের সাংবাদিকতার এই নোংরা দিকটি তুলে ধরতে পারতাম, তারা আমরা সেটা ব্যর্থ হয়েছি, আমরা সেটা করি নাই, করতে পারি নাই। আমরা অনেকেই হয়তো চেষ্টা করেছিলাম বিদেশে, যেমন ধরেন প্রধানমন্ত্রী যতবারই এখানে এসেছে না, আমি যদি সাংবাদিক সম্মেলনের প্রশ্ন করার সুযোগ পেয়েছি, আমি কোনো সময় স্তুতির প্রশ্নই উঠে না, ভিডিও নিয়ে আপনারা দেখতে পারেন, আমি কড়া প্রশ্নগুলোই করেছি। কেন করেছি? কারণ সাংবাদিকতার মূল জিনিস হচ্ছে যে প্রশ্ন করে উত্তর বের করা। তাহলে আমি আপনাকে একটি প্রশ্ন করি জনাব নাজমুল হাসান, আপনি কড়া প্রশ্ন করেছেন, এর পরবর্তীতে আপনাকে এ নিয়ে কোনো সমালোচনা, হুমকি কিংবা নিগ্রহের শিকার হতে হয়েছে কিনা? ডক্টর মোমেন যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, ডক্টর মোমেন যখন পররাষ্ট্রমন্ত্রী হলেন, তখন 2 বছর আমাকে সাংবাদিক সম্মেলনে কোনো প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি। তার কারণ আগের বছর আমি প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশে শোভন রাজনীতির স্বার্থে আপনি কি বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কোনো বৈঠক করবেন কিনা। তখন শেখ হাসিনা সরাসরি আমাকে উত্তর দিয়েছিলেন, চোর বাটপাড়ার সাথে কি বৈঠক করবো, সেটা বাংলাদেশে হেডলাইন হয়েছিল। এবং এতে
এই যে মোমেন সাহেব তখনকার এখানকার মিশনে যারা ছিলেন, তারা শেখ হাসিনাকে খুশি করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার করলেন। অবশ্য আমি পরে শুনেছি যে শেখ হাসিনা বলেছিলেন যে না, প্রশ্নটা ঠিকই ছিল, প্রশ্ন তো খারাপ ছিল না, কারণ উনি যে খালেদা জিয়াকে একটু গালমন্দ করার সুযোগ পেলেন, সেইটার জন্য হয়তো প্রশ্নটা ভালো ছিল ওনার কাছে। কিন্তু অন্যরা স্তুতি করার জন্য উনাকে বললেন যে এইটা এরকম ফালতু প্রশ্ন করে। তারপর ২ বছর আমাকে দেওয়া হয়নি। আপনি তো কিন্তু তাহলে এক আমি ঢিলে দুই পাখি মারলেন। হ্যাঁ? আপনি তাহলে এক প্রশ্নে দুই পাখি, আমরা তো এক ঢিলে দুই পাখি মারলেন। আর একদিকে ফারহান যারা ভাই, স্তুতি করার প্রয়োজন ছিল তারা বলেছেন যে এই প্রশ্নটি আপনি করেছেন তাকে বেকায়দায় ফেলার জন্য, অপরদিকে আপনাকে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন আপনি প্রশ্নটি ঠিকই করেছেন। আবার এই দুইয়ের পরে আপনাকে ২ বছর এখন সাংবাদিক সাংবাদিকতার সম্মেলন ব্যাপারটা আমি থেকে বলি। আপনাকে বঞ্চিত করা হয়েছে। এবং এখন একই এর অভিজ্ঞতা উত্তরটা আমি একই দিই। অভিজ্ঞতা আমি জনাব ফরিদ আলমকে জিজ্ঞেস করব। আমরা জানি যে না, জনাব ফরিদ আলম, আমি একটু এড করি, বলুন। জি, আমি একটু এড করি। আমার কাজ হচ্ছে বাংলাদেশের সাংবাদিকতার, বাংলাদেশের নিউজ, মানে বাংলাদেশের সঠিক তথ্যটা তুলে ধরা। উনি কি ভাবছেন কিংবা উনি কি ভাবতে পারেন সেটা নিয়ে আমি প্রশ্ন করি নাই। যেমন কয়েক বছর আগে উনাকে আমি প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশের সামরিক বাহিনী যাতে দেশের প্রশাসনে হস্তক্ষেপ করতে না পারে কিংবা সামরিক বাহিনী যাতে ক্ষমতা দখল করতে না পারে, আপনি কি বাংলাদেশের সংবিধানে সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণের ব্যাপারে এই ধরনের কোনো আইন প্রণয়নের চিন্তা ভাবনা করছেন কিনা? তখন উনি বলেছিলেন হ্যাঁ, করা হবে এরকম। কয়েক বছর পরে সেটা অবশ্য করা হয়েছিল। কিন্তু আমার অর্থ সেখানে না। আমার অর্থ সাংবাদিকরা, আমি আমার প্রশ্ন করব। সেই প্রশ্ন স্তুতির ব্যাপার না। আমি যখন তাকে প্রশ্ন করি যে শোভন রাজনীতির স্বার্থে আপনি কি বৈঠক করবেন কিনা? কারণ তখন বৈঠকের একটা পরিবেশ সৃষ্টি হলে হয়তো রাজনীতিটা শোভন হতো। কিন্তু উনি তো অশোভন উত্তরে দিলেন। এর অর্থ এই নয় যে আমি সেই ধরনের প্রশ্ন করব না। যেমন ধন্যবাদ। সাংবাদিকরা ফরিদ আলম যে কথাটা বলল ধন্যবাদ, একটু আগে, ধন্যবাদ জনাব যে ফরিদ আলম। আপনি যদি ইস্যুর উপরে থেকে প্রশ্ন করেন, সেখানে তো স্তুতির কথাটি আসতে পারে না। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জনাব নাজমুল হাসান। জনাব ফরিদ আলম, আমরা জানি যে আপনার সাথেও একই ধরনের আচরণ করা হয়েছিল, হয়তো আর একটু আপনি সাবেক একজন প্রভাবশালী রাজনীতিবিদকে আপনি প্রশ্ন করেছিলেন এবং সেখানে ওই রাজনীতিবিদ না, সেই রাজনীতিবিদের সমর্থকদের মাধ্যমে আপনি নিগ্রহের শিকার হয়েছিলেন। সেটি আবার আমরা দর্শকদেরকে একটু স্মরণ করিয়ে দিব। তবে দর্শক মণ্ডলী, তার আগে ছোট্ট একটি বিরতিতে আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। ৩ জন অতিথি আছেন। আমাদের আরেকজন অতিথি ইমার্জেন্সি একটি কারণে তিনি আজকে আসতে পারেননি, তবে আমরা তাকে পরবর্তী কোনো একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবো। আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে যোগ দিয়েছেন জনাব নাজমুল হাসান, যিনি এডিটর উইকলি পরিচয়, নিউ ইয়র্ক থেকে প্রকাশিত এই একটি উইকলি পত্রিকার তিনি সম্পাদক। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব নাজমুল হাসান আমাদের সাথে থাকার জন্য। এবং আমাদের সাথে আছেন জনাব ফরিদ আলম, যিনি এনটিভি নর্থ আমেরিকার ব্যুরো চিফ। জনাব ফরিদ আলম, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। স্টুডিওতে আমাদের সাথে আছেন জনাব এনাম চৌধুরী, যিনি সানরাইজ টুডে একজন এডিটর। জনাব এনাম চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা বিরতির আগে কথা বলছিলাম আসলে সাংবাদিকতা নিয়ে। আমরা কথা বলছিলাম সাংবাদিকতার ধরন, উদ্দেশ্য, এজেন্ডা এবং একই সাথে ৫ তারিখের আগের সাংবাদিকতা, বর্তমান সাংবাদিকতা কোনো পার্থক্য আছে কিনা, এবং সেখানে নানা ধরনের মত আছে, নানা ধরনের অবজারভেশন এখানে আছে এবং নিশ্চয়ই মত ভিন্নতাও আছে। তবে একটি বিষয় যে ৫ তারিখের আগের সাংবাদিকতা, যেখানে প্রায়শই আমরা বিভিন্ন সংবাদ সম্মেলনে দেখতাম, বিশেষ করে মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী লেভেলের যে সংবাদ সম্মেলনগুলি হতো, সেখানে প্রশ্ন করার যেমন তাড়না ছিল, একই সাথে প্রশ্ন করতে যে অনেক সময় সেই প্রশ্নগুলি আদৌ প্রশ্ন কিনা তা নিয়েও অনেক সন্দেহ ছিল। তবে এখন প্রশ্ন করা যাচ্ছে কিনা পরিবর্তিত পরিস্থিতিতে, সেটিও আরেকটি ভাবনার বিষয়। যেমন আমাদের আজকের অতিথি জনাব নাজমুল আহসান, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস ভয়েস অফ আমেরিকাকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেখানে ডক্টর ইউনুসের কড়া মন্তব্য হয়তো অনেকেরই চোখ এড়ায়নি। বিশেষ করে তিনি সাংবাদিককে যেভাবে পাল্টা প্রশ্ন করছিলেন যে আপনি ৫ই আগস্টের বিপ্লবের কথা বলেননি, আপনি স্টুডেন্টরা যারা মারা গিয়েছে আপনি তাদের কথা বলেননি, আপনি অনেক কথা বলেন কিন্তু আপনি প্রশ্ন করছেন ভিন্ন। অর্থাৎ এখানেও প্রত্যাশিত কিনা যে
সেই প্রশ্নগুলোই তাকে করা হোক যে প্রশ্নগুলি তিনি প্রত্যাশা করছেন। এটি ছিল আমাদের প্রশ্ন। তবে দর্শক মণ্ডলী, এবার আমরা আরেকটু ভিন্ন বিষয়ে যাব। বাংলাদেশের রাজনীতিতে গত কয়েক সপ্তাহ এত উত্থান এবং এত আতঙ্ক, একই সাথে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি সন্দেহ, আশঙ্কা, অস্থিরতা, নিরাপত্তাহীনতা, এবং কূটনৈতিক অঙ্গনে আমরা দেখেছি যে চরমভাবে বাংলাদেশের কূটনীতির নিদর্শন কি হতে চলেছে, কূটনীতি কোন দিকে মোড় নিচ্ছে, সে বিষয়েও আমরা দেখেছি নানা জনের নানা মত। বিশেষ করে মিডিয়া আমরা দেখেছি যে পরস্পর বিরোধী বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত এবং অনেক সময় ফেক নিউজ দিয়ে মিডিয়া সরগরম রাখার চেষ্টা করছিল। তবে এত কিছুর পরও যখন ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রে গিয়েছেন, সারা পৃথিবীর যত বিখ্যাত ব্যক্তিবর্গ আছেন ইউনাইটেড নেশনের সেই সম্মেলনে, সকল প্রভাবশালী নেতৃবৃন্দ তার সাথে দেখা করেছেন, তার বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছেন, এই মুহূর্তে বাংলাদেশের কি কি প্রয়োজন সেই ভাবনাগুলি তারা জানতে চেয়েছেন। এবং ডক্টর ইউনূস বলেছেন তার সাথে সাক্ষাৎ করাকালীন সময়েই অনেক সিদ্ধান্ত, যারা তার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন, অনেক সিদ্ধান্ত তৎক্ষণাৎ তারা নির্দেশনা দিচ্ছিলেন যেন সেই সিদ্ধান্তগুলি বাস্তবায়ন করা হয়। এই বৈশ্বিক প্রভাব ডক্টর ইউনূসের, ব্যক্তি ডক্টর ইউনূসের, তিনি সরকার প্রধান হওয়ার আগে সারা বিশ্বব্যাপী তার যে পরিচিতি, সেই পরিচিতির সুফল বাংলাদেশ এখন পাচ্ছে কিনা, এ নিয়ে আমরা আলোচনা করব। আমি প্রথমেই জনাব ফরিদ আলম আপনাকে দিয়ে প্রশ্নটি শুরু করতে চাই। আপনি ডক্টর ইউনূসের ইউনাইটেড নেশনের যে ভ্রমণ বা যে সাধারণ অধিবেশনে অংশগ্রহণ, এটি পর্যবেক্ষণ করেছেন কিনা পুরো সফর? জি, আমি পুরোটাই কভার করেছি। ওকে, দেখার জন্য। আপনার কাছে এর আগের সরকার প্রধানরা যখন এসছেন আর ডক্টর ইউনূস এবার যে সরকার প্রধান হিসেবে গেলেন, মৌলিক পার্থক্য কি আপনি অবজার্ভ করেছেন? ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। সেটা হচ্ছে যে অনেক বিষয় থাকে যেগুলি আমরা খালি চোখে দেখি না বা সাধারণ মানুষ হয়তো দেখে না। আমরা নিউজের ক্ষেত্রে আমরা যেগুলো প্রকাশ করি সেটাও কিন্তু মাচ পিপল হয়তো দেখে না, অনেকেই দেখে। তো একটা জাতিসংঘের খবর হয়তো ওই লেভেলের মানুষগুলো রাখে, কিন্তু সোফার আমি যতটুকু দেখেছি বিগত যে সরকারে এসে থাকুন না কেন, ডক্টর ইউনূস হি ওয়াজ ট্রিমেন্ডাস বিজি, এবং সে কিন্তু এই ব্যস্ততাটা সে কিন্তু কাজে লাগিয়েছে। বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রধান, আইএমএফ বলেন, বিশ্বব্যাংক, বিভিন্ন জায়গাতে উনি নক করার চেষ্টা করেছেন। মানে আমি এটা অফ দ্য রেকর্ড আমি এটা জানি যে উনি একদিন এরকম হয়েছে, উনি সারাদিন সকাল থেকে সারাদিন কিন্তু উনি খেতে পারেননি। একদিনে উনি 16টা মিটিং করেছেন একদিন, এবং সবগুলোই কার্যকরী ছিল। বিষয় এরকম না 16টা মিটিং এর জন্য উনি $16 বিলিয়ন পেয়ে যাবেন, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা সরকার যেখানে 1.5 দশকের বেশি সময় একটা ক্ষমতায় ছিল, তারা কিন্তু জাতিসংঘে যখন আসতো 1.5-200 লোকের একটা বহর নিয়ে আসতো, অন্তঃশ্বাস শূন্য, তারা একটা গাছ লাগাতো, একটা বেঞ্চ উদ্বোধন করতো। আপনি জানেন যে আমি এই প্রশ্ন করতে গিয়ে তাদের হামলার শিকার হয়েছি, এবং কোনোদিন তারা আমাদের কনসুলেট বলেন, মিশন বলেন, এইসব জায়গায় আমরা নিষিদ্ধ ছিলাম। 2-1 সাংবাদিক যারা নাজমুল ভাই জানেন যে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে এবং তারা সাংবাদিকতা করেন, এবং তারাই এদেরকে চালাতেন যে কোথায় প্রেস কনফারেন্স করতে হবে, কোন সাংবাদিক যাবে, কি প্রশ্ন করবে। এবং আপনি জানেন যে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু কাউকে প্রশ্ন করতে দিতেন না। উনি প্রশ্ন নিয়ে একটু খেলাধুলা, শি ওয়াজ ওভার কনফিডেন্ট সবকিছুতে। উনি জানে যে আমাকে যারা প্রশ্ন করে তারা কি ওনাকে কেউ ওই কোশ্চেন করবেন না। সো সেই তুলনায় যদি আমি দেখি যে ডক্টর ইউনূস কিন্তু এই সময়টা উনি কাজে লাগিয়েছেন। উনি একটা ছোট্ট বহর নিয়ে এসেছিলেন। একটাই মাত্র মানুষ আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে আপনার ওই শ্বেতপত্র ইয়ে করতেছে কি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, জি। একমাত্র ব্যক্তি ছিলেন যে উনি কেন আসছিলেন আমার এখনো এটা না, আমি বাংলাদেশের সংবাদপত্র এবং অন্য যারা শুনছেন বা শুনবেন তাদের কাছে আমি করবো যে উনি কেন এই জাতিসংঘে বাংলাদেশের টাকায়, যে দেশে দুর্নীতিতে শেষ হয়ে গেছে, টাকা নাই, মানুষ ব্যাংকে টাকা তুলতে পারছে না, উনি কি কারণে আসছিলেন সেই জিনিসটা উনি কারোর সাথে বলেন না। উনি পরিবারের সাথে দেখা করার জন্য এই সফরে ওনার আসার দরকার ছিল না। হ্যাঁ, তো উনি কোনো কাজ করেন না লিটারেলি। আমি জানি না যে কি কারণে উনি আসছিলেন। এখানে যদি অর্থ উপদেষ্টা আসতেন তিনি হয়তো অনেক জিনিসগুলো বোঝেন। উনি কি কারণে আসছিলেন, এছাড়া অন্য যারা আসছিলেন
তারা কিন্তু কাজ করেছেন, তার সিকিউরিটি বেশি ছিল। যে অনেকে প্রশ্ন উঠেছিল যে উনি 7 জন আসার কথা, 57 জন আসছে। উনার সিকিউরিটি থাকে কতজন? অনেকগুলো সিকিউরিটি থাকে। তো পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তার প্রেস উইং এর ৩ জন ছিলেন, অন্য লোকজন সব মিলিয়ে এটা। তো আমি একজনকে যেটা দেখেছি যে দেবপ্রিয় ভট্টাচার্য, উনার কোনো কাজ ছিল না। উনি কেন আসছিলেন? রাষ্ট্রের টাকা উনি লুটপাটের করার জন্য শ্বেতপত্র উনি বের করবেন। উনি আবার যেটা করে গেলেন, আমি মনে করি যে কাইন্ড অফ ইজ পার্ট অফ লুটপাট। উনার কোনো কারণ ছিল না এখানে আসার জন্য। তো উনি ঘুরে গিয়েছেন। আদারওয়াইজ আমি ডক্টর ইউনূসের যেটা আমি দেখেছি যে উনি বিশ্ব নেতাদের সাথে উনারা যেভাবে তাকে রিসিভ করেছেন, যেভাবে তাকে একসেপ্ট করেছেন, এটা আনবিলিভেবল। এটা অনেস্টলি এটা কোন নতুন একজন সরকার প্রধানের পক্ষে এটা উইদাউট ইউনূস এটা সম্ভব ছিল না। বাদ বাকি কি হবে, পরে কি হবে সেটা জানি না। নেক্সট ইয়ারে কি করবেন উনি সেটা দেখার জন্য আমাদেরকে হয়তো সময় নিতে হবে। তাছাড়া তার আমি মনে করবো যে হি ডিড এ গ্রেট জব। জনাব এনাম চৌধুরী এই সফরেই তিনি অ্যাগেইন ভয়েস অফ আমেরিকাকে যে সাক্ষাৎকারে তিনি রিসেট বাটনের কথা বলেছেন। এই রিসেট বাটনের সংজ্ঞা বা এই রিসেট বাটন বলতে আপনি কি বুঝেছেন? আমি থ্যাংক ইউ যে আমি আমি ফরিদ আলম আপনার কাছে আসবো, তবে আমি এর আগে এনাম চৌধুরীকে এই প্রশ্নটি করেছি। আমি আসছি আপনার কাছে এই প্রশ্নটি নিয়ে। আমি জানি আপনি উদ্গ্রীব হয়ে আছেন এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য। বলুন। ফরিদ ভাই দিলে হয়তো আরো একটু ভালো হতো, কিংবা নাজমুল কেন ভাই আপনার দিলে। কি আপনার কি না, না, ব্যাক না, স্পেস স্বাধীনতা না, 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 সংকটে আপনি না, না, ভুগছেন না, কিনা? আমার যে এই আপনি ধরনের যদি কিছু কোনো নেই। কিছু তবে বলে আমি ফেলেন। বলি, আমরা মানে ইউনূস সাহেব ক্ষমতা গ্রহণ করেছেন পুরো 2 মাস, মানে মাত্র 2 মাস। তো এই 2 মাসেই আসলে আমরা আহ, সোনার হাঁস থেকে আমরা সবগুলো ডিম নিতে চাচ্ছি, এবং প্রয়োজনে হাঁসটাকে জবাই করে ওর ডিমগুলা বের করে নিয়ে বিত্তশালী হওয়ার চেষ্টা করছি। এটি এটি যারা ওনার বিরোধিতা করছেন তারাই। কারা সব বিরোধিতা- সব কারা গেল বিরোধিতা সব করছে? গেল সব গেল হয়ে না, কিন্তু যাচ্ছে। বিরোধিতা কারা করছে? কোথায় আপনি বিরোধিতা দেখলেন? আপনি কোনো বিরোধিতা দেখছেন না? কার কাছে আমি জানতে চাই না, আপনার না, কাছে। আপনি কোনো বিরোধিতা দেখছেন না। আমি আপনার কাছে প্রশ্ন না, করব। আমি সাংবাদিক ফারহান ভাইকে জিজ্ঞেস করছি আপনি কোনো বিরোধিতা দেখছেন কিনা। প্রশ্ন করব আজকে আপনি কি আমি। না, 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 আপনি আপনার অনুষ্ঠানে না, যে আমার আপনি অনুষ্ঠান, এখন আমাকে আমি প্রশ্ন আপনাকে প্রশ্ন করব। করছি। আমার এই না, প্রশ্নের না, উত্তরে না, আমি আপনাকে প্রশ্ন আমি করলাম। রিসেট বাটনে আসার আগে আপনি প্রশ্নটাকে অন্যভাবে করছেন আমাকে, যে কই দেখেছেন, কে অন্যভাবে করছে। ইয়েটা কি? তাহলে তাহলে মানে কোনো বিরোধিতা নেই। তাহলে ইয়েটা আমাদের এত কি? চিন্তাটা কি? কোনটা? ডক্টর না, কিন্তু ইউনূস সাহেবের বিরোধিতা যদি, কারা করছে? প্রফেসর ডক্টর আপনি ইউনূসের যদি একটা বিরোধিতা নেই, বাংলাদেশের একটা এক্সাম্পল দেখান, কোন মেইনস্ট্রিম পত্রপত্রিকা, কোন প্রধান ব্যক্তি যে ডক্টর ইউনূসের কর্মকাণ্ডের বিরোধিতা করছেন কে? আপনি কি পাবলিকলি কেউ করছে না? কোনো কে? আমাকে রাজনীতিবিদ, কোনো একজন গোষ্ঠী, ব্যক্তির নাম বলুন। কোনো গোষ্ঠী সোশ্যাল মিডিয়াতে মানে যারা বিরোধিতা করছে তারা কোনো গোষ্ঠীর না, কোনো মানুষ না, দলের না? সোশ্যাল মিডিয়ার এখন না, 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 আমি আমি যারা বলেছি- করছেন, যারা আমি করছেন বলেছি দেশে প্রবাসে সব জায়গায় যারা আমি করছেন। বলছি যে মিডিয়া কিংবা কোনো বিশেষ ব্যক্তি হ্যাঁ। যার প্রভাব বাংলাদেশে আছে এবং যার প্রভাবের কারণে এই ডক্টর ইউনূসের এই যে কৃতিত্ব কিংবা ডক্টর ইউনূসের এই যে গত 2 মাসের তাহলে জার্নি, উনি যে রিসেট বাটন, না, প্লিজ সাফান ভাই, উনি যে রিসেট বাটনটা উনি কোন অর্থে, উনি কি বলেছেন যে আমি 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলবো না, বা 71-এর মুক্তিযুদ্ধ বলতে কিছু আপনি নাই? কেন এটি ভাবছেন? না, 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 এই প্রশ্নটাই তো বলছেন রিসেট বাটন মিন 71-কে, এটাকে নিয়ে আলোচনা হচ্ছে। 71 আমি না, তো না, না, 71 না, আনিনি। আপনি 71 আনা লাগবে না ভাই, প্রশ্নটা তো এখানেই ছিল। উনি প্রশ্ন করেছিলেন 71। আপনি ভাবছেন যে উনি 71 না, নিয়ে না, 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 ফারহান ভাই, আপনি ফারহান ভাই, ভাবছেন না, না, যে না, আমাকে বলতে দিন। এখানে দুজন অতিথি আছেন, তারাও বিবেচনা করবেন আমি কি বলছি। উনি প্রশ্নটা করেছিলেন 71-কে কি বাদ দিয়ে দিবেন, 71-কে বাদ দিয়ে দিবেন। উনি নানাভাবে এটাকে পেছানোর চেষ্টা করেছিলেন সংশ্লিষ্ট আমার যে সাংবাদিক প্রশ্ন করেছিলেন। কিন্তু ঘটনা হয়েছে উনি কি বলেছেন, আপনি কেন ভাবছেন উনি যে না, তিনি না, 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 পেছানোর চেষ্টা উনি করছেন? তখন বলেছিলেন আপনি এটাকে নিয়ে কোনো প্রশ্ন করছেন না, আপনি এই যে এত বড় দুর্ঘটনাগুলো ঘটে গেল, এতগুলো মানুষ খুন হলো, সেটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই। পরবর্তীতে এটাকে করা হলো, প্রশ্ন তৈরি করা হলো, এবং একটি আলোচনার সূত্রপাত করা হলো যে উনি 71-কে বাদ দিয়ে দিচ্ছেন, 71 নেই, 71 নেই, সব গেল। ভাই, আমরা 16-17টি বছর মানে চেতনার বিক্রি এমনভাবে দেখেছি, এটা কুবিক্রি হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে কোনো কিছু বলাই যেত না। এই যে ফরিদ আলম ভাই একটি বেঞ্চ প্রসঙ্গে প্রশ্ন করতে গিয়ে ওনার উপরে কি হয়েছে, মানে ন্যূনতম সভ্যতাটুকুও আপনি আপনার রাজনৈতিক দলকে দিতে পারেন। আপনি প্রশ্নে আসুন। আমি বলেছি যে আপনার কাছে যে প্রশ্ন, ডক্টর ইউনূস চেয়েছেন যে আমরা নতুন একটি বাংলাদেশে এসেছি, এখন আমরা রিসেট বাটনে আছি।
এই রিসেট বাটনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে যাব, এই রিসেট বাটন বলতে আপনি কি বুঝেন? আমি রিসেট বাটন বলতে বুঝি যে আমাদের অতীতে অনেক কিছু হয়ে গেছে, অনেক খারাপ নজির সৃষ্টি হয়ে গেছে। একটি রাষ্ট্রের 350 জন এমপির মধ্যে 300 জনই করাপশন, মন্ত্রী সবগুলোই নানাভাবে দুর্নীতিগ্রস্ত, নানাভাবে ওরা অপরাজনীতিতে এবং অপতৎপরতায়, এবং তারা রাজনীতিটাকে এমন পর্যায়ে নিয়ে গেছিল, একটা দুর্বৃত্তায়ন পর্যায়ে নিয়ে গেছিল। আমরা এখন রিসেট বাটন টেপার সময়, এখন আমাদের ভবিষ্যৎ যাতে এভাবে না হয়, আমাদের নতুন প্রজন্ম যে প্রত্যাশা করে তারা যেন ভালো রাজনীতির কিছু পায়, এবং ভবিষ্যৎ প্রজন্ম আপনি দেখেন অনেকেই কিন্তু ভালো, যারা রাজনীতির বাহিরে থাকেন তারা চিন্তা করেন যে না আমার সন্তান কোনো রাজনীতি করবে না। শুধুমাত্র রাজনীতি কারা করে, যে এমপির ছেলে এমপি হয়েছে, মন্ত্রীর ছেলে এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে। তো এই জিনিসগুলা, এই অপচর্চার কারণে আজকে দেখেন আখতারুজ্জামান চৌধুরী, বাবু সাহেবের ছেলে সাইফুজ্জামান চৌধুরী, জাভেদ, এখানে সে 300 মতো বাড়ি করেছে। কি এটা দুর্বৃত্তায়ন নয়? তা আমি বিশ্বাস করি ডক্টর ইউনূস সাহেব বিজ্ঞ প্রাজ্ঞ মানুষ, উনি সেই দিকটাই বলেছেন যে নতুন প্রজন্মের প্রত্যাশা, তারা আর এমন রাজনীতি চায় না যে রাজনীতিতে মানুষ গুম হবে, যে রাজনীতিতে মানুষ খুন হবে, যে রাজনীতিতে পরমত সহিংসতা থাকবে না, মানে প্রতিপক্ষ রাজনীতি বা অপোজিশন রাজনীতির প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকবে। আপনি দেখেন প্রতিটা ছাত্রছাত্রী যারা এই মিডিয়ার সামনে এসে কথা বলেছে, যারা বলতে পেরেছে, স্মার্টলি প্রত্যেকটা জবাব দিচ্ছে, এবং বোঝা যায় এরা অনেক বিজ্ঞ, এরা অনেক কিছু বুঝে, এবং ওরা বোঝার চেষ্টা করছে, ওরা জানার চেষ্টা করছে। প্রফেসর ডক্টর ইউনূস, আমার বিশ্বাস তাদের এই মনের ভাষাগুলো তিনি বুঝতে পেরেছেন, এবং তিনি মন থেকে অনুধাবন করেই তিনি এই রিসেট বাটনের কথা বলেছেন। এবং আমারও বিশ্বাস যে বাংলাদেশের সচেতন মানুষ, মানবিকতা সম্পন্ন প্রত্যেকটি মানুষ এটি চায়, এবং বাংলা ভাষাভাষী দুনিয়াতে যারা আছে, যারা সভ্যতা, ন্যূনতম মানবিকতাবোধ আছে, যাদের মানে ভেতরে এইটুকু কাজ করে যে আমরা আমাদের প্রতিপক্ষের প্রতি এত হিংস্র হওয়ার প্রয়োজন নেই। আমরা তো পৃথিবীর রাজনীতি দেখছি, আপনি দেখেন আমাদের দেশে যদি এখন বলা হয় এক্সাম্পল, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধান হিসাবে নির্বাচনী যে একটি যুদ্ধ, যেটি হয় টেলিভিশন যেটি আলোচনা হয়, ডিবেট হয়, এই ধরনের ডিবেটের পরিবেশ আপনি আছে বলে মনে করেন? কারণ কেন নেই জানেন? এখানে যদি এই টেলিভিশন ডিবেটে যদি অংশ নেয় মানে আওয়ামী লীগ এবং বিএনপি অথবা অন্যান্য পার্টির রাজনীতিবিদরা অংশ নেয়, এবং তাদের সিনিয়ররাও যদি রাজনীতিবিদরা থাকেন, আমার মনে হয় সেখানে মারামারি শুরু হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ। এবং এইটুকুই তো আমি বিশ্বাস করি, এবং এই রিসেট বাটন বলতে আপনি মনে করছেন যে পরিবর্তনের দরকার, এবং যেটুকু ধন্যবাদ। যে খারাপ নজির সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, সেই খারাপ নজির থেকে বেরিয়ে এসে ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর রাজনীতি দেওয়ার তিনি চেষ্টা করবেন। জনাব ফরিদ আলম, এবার আপনার কাছে এই যে রিসেট বাটন, প্রধান উপদেষ্টাকে একটি প্রশ্ন করা হয়েছিল 1971 নিয়ে, প্রশ্ন করা হয়েছিল বঙ্গবন্ধুর যে জাদুঘর আছে, বঙ্গবন্ধু জাদুঘর আছে, সেই জাদুঘর নিয়ে প্রশ্ন করা হয়েছিল 5 আগস্ট পরবর্তী সময়ে সেখানে যে তাণ্ডব চালানো হয়েছে সে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তাকে, এবং তিনি এর উত্তরে বলেছেন, আপনি তো 5ই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের কথা আপনি বলেননি, আর অনেক কিছু বলেননি। বাংলাদেশ এখন রিসেট বাটন মোডে আছে, এবং এই রিসেটের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এই বক্তব্যের মাধ্যমে আসলে আপনার অনুভূতি কেমন হয়েছে? আপনি প্রথমে এই বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করতে যে আপনি এর বিশ্লেষণ কি দাঁড়িয়েছে আপনার কাছে? ধন্যবাদ। এটা আসলে এই বক্তব্যটা নিয়ে কিন্তু একটা ভুল বোঝাবুঝি রয়েছে। ওই ইন্টারভিউটা আমি দেখেছি, আপনারা চাইলে আমার কাছে রেডি করা আছে, এটা 48 সেকেন্ডসের, আমি আপনাদের প্লে করে দিতে পারি যদি দেখতে চান উনি এক্স্যাক্টলি কি উনি বলেছেন। আমি ওই ইন্টারভিউটা দেখে যেটা মনে হয়েছে, আপনি ভয়েস অফ আমেরিকা রাষ্ট্রীয় টাকায় সাংবাদিকতা সব জায়গায় যে দুর্বৃত্তায়ন হয়েছে, এবং সব জায়গায় যে বসে বসে যে মালিকের বা রাষ্ট্রের টাকা খাওয়ার যে একটা ধান্দা শুরু হয়েছে, আনিস সাহেব হলো সেই ধান্দার একজন অন্যতম ব্যক্তি। উনি মিনিমাম ডক্টর ইউনূসের সাথে উনি ইন্টারভিউ করতে আসছেন, উনি মিনিমাম কোনো ঘাটাঘাটি করে আসেন নাই যে ডক্টর ইউনূসকে ফেস করতে হলে কি ধরনের কোশ্চেন করতে হয়। জার্নালিজমের আপনি যখন ইন্টারভিউ করবেন, একটা লোকের সাথে যখন আপনি প্রশ্নতে বসবেন, আপনি যদি সাপ্লিমেন্টারি কোশ্চেন যদি না থাকে, আপনি কোশ্চেন করলেন উনি উত্তর দিল, যদি সাপ্লিমেন্টারি কোশ্চেন যদি না থাকে তাহলে সেটা কোনো ইন্টারভিউ হয় না। উনি যে ইন্টারভিউটা করেছেন খুবই একটা নিরস
এটা ভয়েস অফ আমেরিকা বলে ডক্টর ইউনূস ইন্টারভিউটা দিয়েছেন বলে এটা মানুষ প্রচার করেছে। এটা খুব একটা অখাদ্য টাইপের একটা ইন্টারভিউ হয়েছে। এবং আরেকটা জিনিস যেটা নাজমুল ভাই যেটা বলেছেন যে উনি যে ভাষায় কথা বলেছেন, এটা ফ্যাক্ট। আপনি একটা আন্দোলনে 1-1.5 হাজার মানুষ মারা গিয়েছে, আপনি কোশ্চেন করবেন না? বা সেই আন্দোলনে আপনি কোথায় ছিলেন, আপনি কিভাবে দেখেছেন, সেই কোশ্চেন গুলো কোনো কিছু নাই। উনি 71 নিয়ে যে কোশ্চেনটা করেছেন তার কোশ্চেনের লেন্থ ছিল 49 সেকেন্ড। ওনার কোশ্চেন তো 49 সেকেন্ডের একটা কোশ্চেন, এটা অনেক বড়। কিন্তু উনি ধৈর্য ধরে যে শুনছেন এবং এই সময় নষ্ট করছেন, ওই ইন্টারভিউ এই সময় নষ্ট করার ইন্টারভিউটা ছিল না। ফার্স্ট ওয়ান। সেকেন্ড থিং হচ্ছে যে একটা ভুল বুঝাবুঝি হচ্ছে যে রিসেট বাটন কিন্তু ডক্টর ইউনূস কখনোই বলে নাই যে আমি রিসেট বাটন টিপে দিয়েছি। উনি ছাত্রদের কথা বলছেন, উনি শিক্ষার্থীদের কথা বলছেন। সেটা কিন্তু ইন্টারভিউ আছে, আপনি শুনতে পারেন, আপনি চাইলে আমি এখনো চালিয়ে দিতে পারি। সুতরাং উনি বলছে যে জি, এটা এটা শিক্ষার্থীরা বলুন বলেন। বলুন, আমরা শুনছি। ঠিক ফরিদ ভাই ঠিক বলছেন, এটা ছাত্ররা রিসেট বাটন এটা টিপেছে। এটা ওটা উনি বলে নাই যে আমি রিসেট বাটন, বলতে যে ওরা আর উনিও যেটা উত্তর দিয়েছেন যে আমার মনে হয় যে আপনি পুরোনো দিনে রয়েছেন, এতগুলো লোক মানুষ মারা গেল, সেসব নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই। ইটস ফ্যাক্ট, উনি এটা করতেই পারেন। তো উনি এটা এক্সপেক্ট করছেন যে এই ধরনের একটা বাট কোশ্চেন করবে আপনি। এগেন ফরিদ ভাই আমি জি। দুঃখিত, আমি আপনাকে এখন, আপনি সাংবাদিক, এখন আপনি যাকে প্রশ্ন করছেন সেই প্রশ্নকর্তা এক্সপেক্ট করছেন আপনি তাকে কি প্রশ্ন করবেন। তো এই 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 বিষয়ে আসলে শেখ হাসিনা আর ডক্টর ইউনূসের মধ্যে কি পার্থক্য? তিনি এক্সপেক্ট না, না, করছেন, আমার আবার প্রশ্ন, বলুন, তিনি আমি এক্সপেক্ট বুঝতে করছেন পারিনি আপনি কি তাকে বলছেন প্রশ্ন আপনি? করবেন 5ই আগস্টের হ্যাঁ। শহীদদেরকে নিয়ে, হুইচ ইজ এ লেজিটিমেট কোয়েশ্চেন। No. এটা প্রশ্ন করা No, no, উচিত। no, এলিজিবল কোশ্চেন। বলুন। উনি যে কোশ্চেনটা করেছেন উনি এটা উত্তর দিয়েছেন যে এটা উনি এই জন্য বললাম যে আপনি শুনলে সেটা ভালো হতো। না, আমি শুনেছি জনাব ফরিদ আলম, আমি শুনেছি। আমার প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে, যে বলুন, বলেন বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনিও আশা করছেন, আপনি জনাব ফরিদ আলম আপনিও আশা করছেন যে ডক্টর ইউনূসকে সেই প্রশ্নটি করা উচিত যেটি তিনি প্রত্যাশা করছেন। নো, আমি সেটা বলি নাই যে উনি যেটা প্রত্যাশা করছেন সেটা করতে হবে, আমি সেটা বলি নাই। আমি দুটো পার্ট বলেছি। একটা বলেছি যে আমি ওই ইন্টারভিউটা পুরো দেখেছি। এটা খুবই একটা দুর্বল ইন্টারভিউ। আপনি ডক্টর ইউনূসকে যখন দুর্বল, face আচ্ছা করবেন, আমরা আপনার সেই question- মানদণ্ডে যাব না। আমরা মানে দুর্বল ইন্টারভিউ, তার ক্যাপাসিটি থেকে তাকে ভয়েস অফ আমেরিকা পাঠিয়েছে, তার ক্যাপাসিটি থেকে তিনি সেই প্রশ্নগুলি করেছেন, সেখানে ত্রুটি থাকতে পারে, সেখানে কোয়েশ্চনের যে মান, সেই মানে অনেক দুর্বলতা থাকতে পারে, কিন্তু আমরা প্রশ্ন করছি প্রশ্নটা নিয়ে, যে প্রশ্নটা তিনি করেছেন সেই প্রশ্নটা নিয়ে। উনি তো উত্তর দিয়েছেন। উনি যেটা বলেছেন যে আপনি তো এখনো অনেক ব্যাকডেটেড রয়েছেন, পিছিয়ে পড়ে রয়েছেন। যে আপনার এত মানুষ গেল, সে মরে গেল, সেগুলি নিয়ে আপনার প্রশ্ন নাই। কিন্তু ফরিদ এটা তো ভাই decided, আমি এটা ফরিদ ভাই আমি একটু জাস্ট থাক না 30 সেকেন্ড। জি বলুন। হুম। তো উনি শিক্ষার্থীদের রেফারেন্সে বলেছেন তারা একটা রিসেট বাটন দিয়ে দিয়েছে। তো আমরা ওইভাবে সংস্কারগুলো করব। এটা পুরো জিনিসটা আর কি হয়তো আমি অ্যাজ ইট ইজ বলতে পারলাম না। উনি সেটা বলেছেন। এখন উনি প্রশ্ন বলছেন যে এটা আমি আমার মতামত দিচ্ছি যে আনিস ভাই এটা আরো ভালো প্রস্তুতি থাকতে পারো, আরো কোশ্চেন থাকতে পারতো। উনি যদি ওনার এই প্রশ্ন যদি রেডি থাকতো, উনি কিন্তু সাথে সাথে বলে দিতে পারতো যে স্যার আমার এই প্রশ্ন আছে, এই প্রশ্ন আমি আপনাকে করব। তার মানে তখন কিন্তু ইউনূস কিন্তু তখন হয়ে যেতেন, তাই না? যে আপনার একটা ব্রডকাস্ট জার্নালিজমে কিন্তু আপনি সবকিছু তো আপনি তাৎক্ষণিকই আপনাকে অ্যান্সার করতে হবে। এরকম না আপনি পত্রিকা না যে আমি এটা পরে দেখলাম, নিউজ এটা দেখে দিল, কারেকশন করে দিলাম। আপনি যেটা হবে এটা তো আমাকে তখনই প্রশ্নটা করতে হবে। তো আমি সেটা বলছি যে তার ভালো ছিল না। ওনার যদি এই প্রশ্নগুলো যদি থাকতো, উনি যদি অ্যাটলিস্ট এই উত্তরটা দিতেন, ডেফিনেটলি আই হ্যাভ দ্য কোশ্চেন, আমি আপনাকে এই বিষয়ে কোশ্চেন করবো, আপনি আগে আমার এটার উত্তর দেন। তো তাহলে কিন্তু জিনিসটা আরো জমতো। তো সুতরাং এটা যেহেতু আপনি যে প্রশ্ন করছেন, উনি মনে করছেন যে এই প্রশ্ন আমার দেওয়া উচিত, উনি উত্তর দিয়েছেন। এটা নাজমুল ভাই যেটা বললো, নাজমুল ভাইয়ের কাছে এটা একটু ব্যাকআপ মনে হয়েছে, সেটা ঠিক আছে। আবার আমার কাছে জনাব মনে ফরিদ হয়েছে আলম, যে, জনাব ফরিদ আলম আমি দুঃখিত যে ভয়েস অফ আমেরিকার যিনি সাংবাদিক, তিনি দৃশ্যত অনেক সিনিয়র একজন সাংবাদিক, কিন্তু তিনি যেটি চেয়েছিলেন তিনি সেটি কিন্তু করতে সার্থক হয়েছেন। কারণ তার এই প্রশ্ন নিয়ে আপনি এবং আমি আলোচনা করছি, এবং আপনি যে জমিয়ে তোলার কথা বলেছেন, তিনি সেই জমিয়েছেনও কিন্তু সেই রিসেট বাটন নিয়ে, ডক্টর ইউনূসের ব্যবহার করা সেই শব্দ রিসেট বাটন নিয়ে এখন আলোচনা হচ্ছে, ইতিবাচকভাবে হচ্ছে, নেতিবাচকভাবে হচ্ছে। সুতরাং তার প্রশ্নের কথা আছে, রিসেট বাটন কিন্তু উনি কিন্তু ইউনাইটেড নেশনসেই বলছে, উনি ইউনাইটেড নেশনসে ওখানে উনি বলছে সেই বিষয় নিয়ে, যেহেতু ফারহান ভাই আমি আসছি আপনার কাছে, যেহেতু তিনি বাংলায় প্রশ্নের উত্তর দিয়েছেন, সেটি আরো বেশি করে হয়তো প্রচার হয়েছে, কিন্তু নেশনসে উনি বাংলাই বলেছেন। নেশনসের বাংলার যে ইংরেজি তর্জমা,
ওটা খুব বিদঘুটে তর্জমা ছিল, আমাদের শুনতে খুব খারাপ লেগেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার যে আপনি যেটি বলেছেন যে এই বিষয়টি নিয়ে আলোচনা করার যে সুযোগ, এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, সেই হিসাবে সেই শ্রদ্ধেয় সাংবাদিক, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না, তিনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের আলোকেই কিন্তু এখন আলোচনা হচ্ছে গত এক সপ্তাহ ধরে। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসছি আপনার কাছে জনাব নাজমুল হাসান। 30 সেকেন্ড বলুন, আপনি যেটা বলুন, বলছেন বলুন। যে উনার এটা নিয়ে আলোচনা হচ্ছে, তো এখন একটা রিসেট বাটন নিয়ে একটা ট্রল হচ্ছে, আলোচনা হচ্ছে, এটা কি রাষ্ট্রের কোনো লাভ হচ্ছে, জাতির কোনো লাভ হচ্ছে? তো সো উই আর ডুইং দ্য সেম থিং, যে এই জার্নালিজম, যে আমি আমার জায়গায় পৌঁছে গেছি, আমি রিসেট বাটন নিয়ে আমি আলোচনায় আছি। আপনি তো এই যে আমার 30 সেকেন্ড দেন, আপনার আমি- এই কথাতে আমি যদি আরেকটি প্রশ্ন আপনাকে করি, শেখ হাসিনার এক কথা, এই যে রাজাকার শব্দটি, যেটি অবিবেচনা প্রসূত, উনি যে অনেক ধরনের অতিরিক্ত কথা বলার যে তার প্রবণতা, সেই প্রবণতারই একটি ধারাবাহিকতা ছিল তা ছোট ছোট ছেলেমেয়েদেরকে, শিক্ষার্থীদেরকে রাজাকার উপাধি দেয়া, রাজাকার সম্বোধন করা। এই রাজাকার শব্দের কারণেই কিন্তু তার পতন ত্বরান্বিত হয়েছে। সুতরাং যে কোনো শব্দ ব্যবহারের আগে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানদের আরেকটু বেশি সচেতন হওয়া উচিত বলে আপনি মনে করেন না কিনা? না, কিন্তু হাসিনার সাথে এটা কিন্তু মিলল না। হাসিনা বলতেছেন এখন আমি বলিনি মিলেছে, আমি বলিনি। না জনাব ফরিদ আলম, আমি কিন্তু বলছি না। ফরিদ ভাই আমি ফারহান ভাইয়ের উত্তরটা দিই। এই যে আমরা আলোচনা করছি রিসেটকে নিয়ে, তো শেখ very হাসিনা nice প্রধানমন্ত্রী, শব্দ, এটা আমি হ্যাঁ বলছি। প্রধানমন্ত্রী, Good word. তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে যখন বলা হয়েছিল যে আপনি বিশ্বনেত্রী হয়ে গেছেন, আপনাকে আমরা পাবো কিনা, আপনার নোবেল, এগুলো নিয়েও কিন্তু ট্রল হয়েছে, আলোচনা হয়েছে। আমরা এখন ডক্টর ইনু সাহেব রিসেট ছাত্রদের বলেছেন যে ছাত্ররা একটি রিসেট বাটন টিপেছে, আপনি সেই ধরনের কোনো প্রশ্নে যাচ্ছেন না। আপনি যেটা বলেছেন যে উনি স্মার্টলি ডিল করতে পারেন না প্রফেসর ডক্টর ইনু সাহেবকে, যে কারণে মানে এই যে, এবং আমি জানি না আমার এই ধারণা উনি সঠিক কিনা, তো স্মার্টলি করেছেন নাকি আনস্মার্টলি করেছেন সেই বিবেচনা আমাদের না, করা না, ঠিক না। আমাদের না, করা তো- ঠিক নেই কারণে, আমাদের করা ঠিক নেই না, কারণে, আমি কারণ দর্শক- তার আমি বিষয়টি দর্শক নিয়ে হিসেবে কিন্তু আমরা না, না, আলোচনা না, করছি। আমরা আলোচনা করতে পারি, বলুন, আমরা হ্যাঁ, আলোচনা না, করতে পারি এটা নিয়ে। তিনি যেটা করেছেন, একজন সাংবাদিকের স্মার্টনেস, তার তিনি কৃতিত্ব, করেছেন তার যেটা আমরা দুর্বলতা আলোচনা নিয়ে- করতে পারি। তার দুর্বলতা, সে এখানে সাবজেক্ট না, সেই সাংবাদিক এখানে সাবজেক্ট না, তার থেকে বড় সাবজেক্ট হচ্ছেন ডক্টর ইউনূস, তিনি সাবজেক্ট, তাকেই সাবজেক্টে রাখুন। আমি জনাব নাজমুল হাসান, আপনার কাছে এই বিষয়টি জানতে চাই যে আপনি যখন রিসেট বাটনের কথা শুনলেন, সেই রিসেট বাটনের তাৎপর্য আপনার কাছে কেমন ছিল? দুটো জিনিস আছে। একটা জিনিস হচ্ছে যে প্রফেসর ইউনূস বলেছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এসেছে, এবং আরো অনেকে এটার সাথে সুর মিলিয়েছে। দ্বিতীয় স্বাধীনতা, তারপরের কথা আসলো রিসেট। ছাত্রদের কথা প্রফেসর ইউনূস প্রতিধ্বনিত করেছেন কিংবা উনি নিজে বলেছেন, সে বিষয়টা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে এই শব্দটার সাথে দ্বিতীয় স্বাধীনতা অ্যাড হয়ে গেছে। এখন দ্বিতীয় স্বাধীনতার পরে যখন আপনি রিসেট বলবেন, তখন দ্বিতীয় স্বাধীনতার আগে সবকিছু রিসেট হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতিতে যে জিনিসটা এখনো সমাধানের বাকি আছে, সেটি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে কিছু কিছু বিষয় অনেকেই মনে করেন, আমি মনে করি এখনো, যে যেগুলো নিয়ে বিতর্ক চলে না। যেমন একটা মুক্তিযুদ্ধ, যেমন একটা স্বাধীনতা, যেমন জাতীয় সঙ্গীত, যেমন চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এইসব বিষয় নিয়ে আপোষ হয় না। এখন বাংলাদেশের উদাহরণটা যদি আমি জার্মানির সাথে একটু তুলনা করি, জার্মানিতে নাজিদেরকে এখনো খারাপ হিসাবে দেখা হয়। নাজিজমকে, আমেরিকাতেও কোনো নাজিকে ইমিগ্রেশন দেওয়া হয় না জার্মানির কেউ যদি নাজির সাথে সম্পর্কিত থাকে কোনো না কোনো ভাবে। অতএব বাংলাদেশে সেই ৭১-এর গণহত্যার সাথে যারা সম্পৃক্ত ছিল, তাদের সাথে কোনো আপোষ হয় না রাষ্ট্রের। আপনি যখন দ্বিতীয় স্বাধীনতা বলবেন, তখন আগের স্বাধীনতা কিছুক্ষণ পরে যখন রিসেট কথাটা বলবেন, তার আগে সবকিছু মুছে ফেলা হচ্ছে। তার মানেটা কি? আমরা কি ৪৭-এ ফিরে যাচ্ছি? আমরা কি ২০০৬ বঙ্গভঙ্গে ফিরে যাচ্ছি? আপনার কাছে কি মনে হয় না এই যে আমি শেষ করি। আমি আপনাকে এখানে একটু থামাবো, আপনাকে একটি প্রশ্ন করতেই হবে। এই যে আপনি চেতনার কথা বললেন, এই চেতনার বিস্ফোরণে শেখ হাসিনার পতন হলো কিনা, এবং এই যে আপনি বললেন যে একটি রিসেট বাটন তিনি বলেছেন, আমরা জানি তিনি, আমি আপনাকে এবার প্রশ্ন করি যে আমরা জানি এই রিসেট বাটনের তাৎপর্য কি। রিসেট বাটন বলতে তিনি এটি মিন করেছেন, এটি বোঝাতে চেয়েছেন দেশকে নতুন করে গড়ার সুযোগ এসছে। সুতরাং অতীতকে আমরা পেছনে না তাকিয়ে আমরা সামনের দিকে তাকাই, দেশকে গড়ার একটি। উনি কিন্তু বলেননি, তিনি বলেননি, কিন্তু এখন বলেনি। এখন প্রশ্ন হচ্ছে জনাব নাজমুল হাসান, এখন প্রশ্ন হচ্ছে এই তাৎপর্য অনেকেই ৭১ পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছেন, আপনি নিয়ে যাচ্ছেন ৪৭-এ।
আপনি নিয়ে আমি যাচ্ছেন যদি 47-এ, 71 কিন্তু না, না, ঘটনা আমি যদি ঘটেছে 71 2024-এ। আমি কেন 47-এ নিচ্ছি সেটা ঘটনা বলি ঘটেছে আপনাকে। 2024-এ। তিনি 2024-এর প্রেক্ষাপটে বলেছেন যে অতীতকে স্টপ করে রিসেট বাটন দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে হবে। পেছনের যে কলুষিত অধ্যায় আছে, পেছনের যে দুর্যোগ আছে, পেছনের যে অনেক সংগ্রাম আছে, সেই সংগ্রামগুলো ঠিক আছে, কিন্তু আমরা বর্তমান বাস্তবতাকে সামনে রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এটা হবে। তো এটা তো এটিকেই তিনি এটা রিসেট তো বাটন বলেছেন কিনা? এটা তো আপনার ব্যাখ্যা। আমি ব্যাখ্যা এটা দেইনি, তো আপনার ব্যাখ্যা। আমি কোনো এই ব্যাখ্যা দেইনি। ব্যাখ্যাটা আমি এই বলছি না, আমি বলছি না, আমি আমি বলছি না, না, আমি বলছি যারা এই ব্যাখ্যা দিচ্ছেন। আমাকে শেষ করতে দিলে বলুন আমি এটা জিনিসটা বলুন বুঝাতে পারতাম। বলুন। আমি বলার চেষ্টা করছি, আপনি যখন কম্পিউটার রিসেট শব্দটা কম্পিউটার একটা কম্পিউটার টার্ম, হুম। অতএব রিসেট শব্দটা দিলে কম্পিউটারের পুরো হার্ড ড্রাইভই ক্লিন হয়ে যায়, একটা সার্টেন পার্টিশন পর্যন্ত ক্লিন হয় না। হুম। আপনি যেটা বলছেন, আমি কেন এই কথাটা বললাম, আমি 47-এ থামিনি, আমি 2006 বঙ্গভঙ্গ তো গিয়েছি। হুম। তার কারণটা হচ্ছে এখানে কোনো বলা হয় না আমরা রিসেট বাটন টিপে দিয়েছি অতীতের। হুম। এই অতীতটা কতদিন পর্যন্ত বিস্তৃত, ব্যাখ্যাটা সেভাবে আসেনি। আরেকটি কথা বলি, শেখ হাসিনা স্বৈর শাসনের অভিযোগে অভিযুক্ত, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য অভিযুক্ত, সবকিছুই ঠিক আছে, চেতনার ব্যবসায়ী, সেটাও ঠিক আছে, সেটাও আমি অস্বীকার করছি না। কিন্তু একজন ব্যক্তি কিংবা একটা দলের অপরাধের জন্য বাংলাদেশের বিভিন্ন সময় আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন কিংবা ত্যাগ স্বীকার করেছেন, 52-তে যারা স্বাধীনতা বাংলা ভাষার জন্য ত্যাগ দিয়েছেন, সবকিছু মিলিয়ে সবকিছুকেই একটা রিসেট বাটন দিয়ে আপনি নতুন ভাবে শুরু করবেন, এটা সকল জনগোষ্ঠীর কাছে গ্রহণযোগ্য কিনা আমার এটা তো সে প্রশ্ন বলে থেকে। নাই। ধন্যবাদ। না, আমার জনাব কথা ফরিদ আলম, শেষ করে অসংখ্য বলুন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জনাব ডক্টর নাজমুল হাসান, আপনি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। এবার জনাব ফরিদ আলম, আমি আপনার কাছে প্রশ্ন না, না, করতে আমি চাই। একটু শেষ করি। আমি আচ্ছা, এখানে আমাদের কথা সময় বলা শেষ। আছে। আচ্ছা, যেটা ফরিদ আলম বলেছে সাংবাদিকতা, সাংবাদিকরা যে কোনো প্রশ্ন তথ্যের উপরে ভিত্তি না, করে আমি এই প্রশ্নে করতেই যাব পারে। না, এই প্রশ্নে যাব না জনাব নাজমুল হাসান, আমরা ওই রিসেট বাটনেই থাকতে চাই। জনাব ফরিদ আলম, শেষ প্রশ্ন আপনার কাছে। এই যে না, আমি আমার প্রশ্ন হচ্ছে কি সেই রিসেট বাটন নিয়ে, আপনি যখন আপনাকে 71 নিয়ে প্রশ্ন করা হলো, আপনাকে বঙ্গবন্ধু জাদুঘর নিয়ে প্রশ্ন করা হলো, আপনি চলে গেলেন রিসেট বাটনে। সুতরাং যারা 71-এর চেতনায় বিশ্বাসী, যারা মুক্তিযুদ্ধের সংগ্রামে বিশ্বাসী, যারা 2 লক্ষ মা বোন নির্যাতিত হয়েছেন তাদের কষ্টে যারা বিশ্বাসী, আপনি তাদের কষ্ট, বঙ্গবন্ধুর যে জাদুঘর ছিল সেটি পোড়ানোর যে কষ্ট, সেই কষ্ট আপনি এক রিসেট বাটনে চাপ দিয়ে আপনি চলে যেতে চাচ্ছেন 2024-এ। ডক্টর ইউনূসের এই যে স্পিরিট, এই স্পিরিট ভবিষ্যতে যখন সময় পরিবর্তন হবে, এই স্পিরিটের জন্য তাকে দায় নিতে হবে কিনা? ধন্যবাদ। আমি এটা মনে করি না। নাজুল ভাই যেটা বললেন যে কোনো বিষয় আপোষ হয় না, মুক্তিযুদ্ধের চেতনা, ধরেন আমি একটাই ধরে নিলাম, মুক্তিযুদ্ধের চেতনা মানে কি শেখ হাসিনা ওনার মেয়েকে বিয়ে দিলেন একজন প্রতিষ্ঠিত রাজাকারের ছেলের কাছে, ওইটা ঠিক আছে। উনি না, ওনার ওইটা এরকম ঠিক বহু নাই। আত্মীয়, না, ওইটা ঠিক নাই, ওইটা ঠিক নাই, ওইটা সেটা কোনোভাবেই বলতেছি। ঠিক হইতে। আপনি এখন আরেকটা জিনিস, জনাব ফরিদ আলম, জনাব ফরিদ আলম, শেখ হাসিনার ব্যক্তিগত চেতনাকে শুনেন, মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করার দায়িত্ব শেখ হাসিনার না। মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করার দায়িত্ব শেখ হাসিনা যদি সেটাকে অপব্যবহার করে থাকে, তার শাস্তি তাকে পেতেই হবে। কিন্তু শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য খুবই সামান্য শক্তি, আমি সেটাই বলি। জনাব ফরিদ আলম, একটা প্রশ্ন হচ্ছে, আমি সাবজেক্ট শেখ হাসিনা নন, সাবজেক্ট ডক্টর ইউনূস। আমরা ডক্টর ইউনূসই আছে। আপনি যেটা বলছেন যে ডক্টর ইউনূসকে এর জন্য জবাবদিহি করতে হবে কিনা, প্রথম কথা হলো যে আমরা যে জিনিসগুলো বলতেছি এটা অ্যাবসলিউটলি এটা ঠিক না। উনি বলেছেন যেটা, উনি শিক্ষার্থীদের কথা বলেছেন যে ওরা বলেছে যে ওরা রিসেট বাটন, শিক্ষার্থীরা রিসেট বাটন শব্দ ব্যবহার করেনি, ব্যবহার করেছেন ডক্টর ইউনূস। না, ডক্টর ইউনূস ছাত্রদের রেফারেন্স দিয়েছেন, কিন্তু তারা ব্যবহার করেনি এই রিসেট বাটন। তিনি শিক্ষার্থীদেরকে দিয়ে রিসেট বাটন করতে চেয়েছেন। ডক্টর ইউনূস বলেছেন ছাত্ররা রিসেট বাটন টিপে দিয়েছে। জি, টিপে দিয়েছে। আমি সেটাই, শিক্ষার্থীরা নিজেদের মুখে এই রিসেট বাটন শব্দ ব্যবহার করেনি, এবং শিক্ষার্থীরা এবং আমি হাসনাত আব্দুল্লাহর একটি ইন্টারভিউ শুনেছি, তিনিও বলেছেন যে বঙ্গবন্ধুর ইতিহাস স্বীকৃত, মুক্তিযুদ্ধের ইতিহাস স্বীকৃত, এই ধরনের অনেক কথা তিনি বলেছেন। কিন্তু ডক্টর ইউনূসকে যখন 71 নিয়ে প্রশ্ন করা হলো, বঙ্গবন্ধু জাদুঘর নিয়ে প্রশ্ন করা হলো, তখনই তার রিসেট বাটনের কথা মনে পড়লো।
ওকে, জিনিসটা ডক্টর ইউনূস, আপনি জানেন যে হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। আপনি ডক্টর ইউনূস আমাদের অনেকের চেয়ে অনেক বেশি ভালো বোঝেন, এটা অবশ্যই স্বীকার করতে হবে। অবশ্যই হ্যাঁ, অবশ্যই। উনি হয়তো রাজনীতির কুটচালগুলো উনি এখনো শিখে উঠতে পারেননি, বাট উনি এটা বুঝতে পেরেছেন যে শেখ হাসিনা গত 15 বছর এই মুক্তিযুদ্ধকে বিক্রি করে, এই রাজাকার আর মুক্তিযুদ্ধ বিরোধ সৃষ্টি করে, এই কি রাজাকারের সন্তান এইসব বলেই কিন্তু উনার শেষ পর্যন্ত উনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। সুতরাং উনি এটা বুঝতে পারছেন যে এই বিতর্কগুলো আবার আমি এখনই সামনে আনতে চাই না। এটা যেটা করার, উনি যে সংস্কারের কথা বলতেছেন, সংস্কার হইলে এটা দেশের জনগণ, নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিবে যে উনারা কি করবে না করবে। উনি আর এই জিনিস নিয়েই কিন্তু বাংলাদেশ ডিভাইডেড হয়ে গেছে, যে এই উনি কথায় কথায় 15 বছর দেশ শাসন করে, তারপরেও জিয়াউর রহমান উনি কবর থেকে টেনে নিয়ে আসেন, খালেদা জিয়াকে জেলে ঢুকায় রাখে, তারপরে বলেন উনি খারাপ মহিলা, উনি মেকআপ করেন, উনি কোন বাংলাদেশে কেউ কোনো কথাই বলতে পারে না, তারপরে বলে রাজাকারের সন্তানটা এটা করতেছে, রাজাকারের সন্তানটা এবং নাতি এই পুতিরা এটা রাজাকারের করতেছে। সন্তানের কারণেই কিন্তু তার পতন হয়েছে। পতন এই হয়েছে। শব্দটি আমি ব্যবহার সেটা করার বলতেছি। কারণে আমার প্রশ্ন ছিল এটি, সরকার না, না, প্রধান আমি একটু রাষ্ট্রপ্রধানদের বলি। শব্দ আমি একটা চয়নে, কথা শব্দ inject করতে ব্যবহারে চাই। না, আমি একটা কথা ইনজেক্ট করতে চাই। শেখ হাসিনা যতবারই বলুক, যত লক্ষবার বলুক জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নাই, বাংলাদেশের মানুষ সেটা বিশ্বাস করে আচ্ছা, না। এটি আলোচনায় নেই। কয়েকজন আজকে আওয়ামী ধন্যবাদ লীগের করতেই ধন্যবাদ। পারে। আজকের আলোচনায় এই বিষয়টি নেই। সেটার সাথে চেতনার কোনো সম্পর্ক নেই। আজকের আলোচনায় নেই। আপনাকে 30 সেকেন্ড সময় দেব। এই চেতনার আমি নাজমুল ভাইয়ের সূত্র ধরে বলি, এই চেতনা সেল করে, চেতনার কারণেই কিন্তু তিনি বারবার এটা বলতেন, অনেক সময় দমকে সুরে বলতেন এই দেশটা আমার বাবা স্বাধীন করেছে, এই দেশটা, মানে 30 লক্ষের কোনো মূল্যই নেই সেখানে, সেই মূল্যই ছিল না। এবং এটা বুগু করেছেন তিনি একা, এবং তিনি দুর্নীতি করে যা করেছেন, আমরা নতুন প্রজন্মের, ওনারা আমার সিনিয়র, নাজমুল ভাই আমার অনেক সিনিয়র, 40 বছর থেকে উনি সাংবাদিকতা করেন আমেরিকাতেই। তো আমি বললাম যে এটাই করেই কিন্তু আমাদের নতুন প্রজন্মকে এই রিসেট পাটমের মানে শব্দটা ডক্টর ইউনূসের মুখে তুলে ধন্যবাদ। দিয়েছে। দর্শক দেখছিলেন অভিমত অনুষ্ঠান, দেখা হবে আগামী অনুষ্ঠানে। এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। দুঃখিত যাদের ফোন নিতে পারিনি, তবে আগামী অনুষ্ঠানে ফোন অবশ্যই নিব। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।